আসসালামু আলাইকুম আমার স্টুডেন্ট ভাই বোনেরা যারা আমাকে শুনছো এবং আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আমাদেরকে শুনছেন। আমি কাউসার আহমেদ উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা তোমাদের জন্য একটা ভালো ঘোষণা নিয়ে আসছি। তোমরা জানো আমরা আগেই বলেছিলাম তোমাদের সাথে আমরা কথা বলবো এই বিষয়টা নিয়ে। আমরা বিসমিল্লাহ বলে একটা লঞ্চিং লাইভ নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই। দেখো, বাংলা ইংলিশ এবং আইসিটি একটা ফুল কোর্স আমাদের আছে সামনে। এটার প্ল্যান এবং প্রিপারেশন নিয়ে তোমাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো। উদ্ভাসে বাংলা এবং ইংরেজির অনলাইন কোর্সগুলো অপারেট হচ্ছে তোমরা জানো, এবং আমাদের যথেষ্ট আস্থা, গ্রহণযোগ্যতা এবং একটা ভালোবাসার সম্পর্ক তোমাদের সাথে অলরেডি আমাদের তৈরি হয়েছে বাংলা ইংলিশ আইসিটি কোর্স নিয়ে। আর সবচেয়ে বড় ব্যাপার যদি বলি, বাংলা এবং ইংরেজি আসলে কতটা গুরুত্বপূর্ণ, আইসিটি কতটা গুরুত্বপূর্ণ, আমরা যারা নর্মালি গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে খুব বেশি ভাবি বা পড়াশোনার ক্ষেত্রে বিশেষত একাদশ দ্বাদশের ক্ষেত্রে যেটা হয়, সায়েন্সিটা বেশি দেখা যায় কমার্স এবং আর্টসের তুলনায়। তারা গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে খুব বেশি ব্যস্ত হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকারই কথা, তাই না? এবং এতে করে হয় কি, বাংলা ইংরেজির প্রতি তারা একটু সময় কম দেয় এবং তার ফলটা পরবর্তীতে ভোগ করে। আবার বাণিজ্য বা মানবিকের যারা আছে তাদেরও কাছাকাছি লেভেলেরই একটা অভিজ্ঞতা হয়, কারণ আমরা এই কমন জিনিসগুলো বিশেষ করে আমরা মনে করি আমরা তো বাংলা পারি বা বাংলা ইংরেজি তো পড়া তো হচ্ছে, গ্রুপ সাবজেক্টের উপর আমাদের বেশি জোর দিতে হবে। এই যে আমাদের একটা গ্যাপ তৈরি হয় এবং এর কারণে পরবর্তীতে আমরা যেভাবে সাফার করি সেই জিনিসগুলো তোমাদের সাথে আজকে আমরা ভাইয়ারা মিলে ক্লিয়ারিফাই করব। তো তোমাদের সাথে আগামী 6 সেপ্টেম্বর থেকে এইচএসসি 2026-25 ব্যাচের জন্য বাংলা ইংলিশ এবং আইসিটি একটা ফুল কোর্স ইনশাল্লাহ হতে যাচ্ছে। তোমরা অলরেডি অনেকে ভর্তি আছো, আর অলরেডি যারা ভর্তি হওনি তারা হয়তো আমাদেরকে শুনতে আসো। তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার। তো আমরা সেই কোর্সে কারা থাকবো তোমাদের সাথে, যেসব ভাইয়েরা আমরা থাকবো এখানে দেখতে পাচ্ছ। আমি একে একে সেই ভাইয়াদের আপু যিনি আছেন তাদেরকে ডেকে নিচ্ছি। প্লিজ আপনারা যদি একটু সামনে আসতেন। রুটটা কোথায়? ওকে, আমরা ভাইয়া আপু যারা আসে তাদের সাথে একে একে পরিচিত হব এবং তারা কে তোমাদেরকে কি পড়াবেন সে ব্যাপারে তোমরা প্রত্যেকে জানবে। এই হচ্ছে ব্যাপার, আমরা শুরু করছি। ওকে, হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমি আবিদ হানিফ অর্ক, পড়াশোনা শেষ করেছি আইইটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, এবং তোমাদের সাথে আইসিটি ক্লাসে দেখা হবে আশা করি। অ্যান্ড আশা করি খুব চমৎকার কিছু সময় আমাদের কাটবে আইসিটি ক্লাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 4র্থ বর্ষে অধ্যয়ন করছি। আমি তোমাদেরকে ইংরেজি পড়াবো। আশা করছি আমরা ইংরেজির মধ্যে সকলের যে ভীতিটা আছে এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনে আমরা সহায়তা করতে পারবো। দেখা হবে তোমাদের সাথে ক্লাসে। আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আলম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। কাউসার ভাইয়ের সাথে তোমাদের বাংলা ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমি থাকবো। দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে আমাদের লঞ্চিং লাইভে। আমি তোমাদের হিমেল ভাইয়া, আমি এই কোর্সে তোমাদের সাথে থাকবো। আই এম ফ্রম ডিইউ। সো ব্যাক টু ইউ কাউসার ভাইয়া। ধন্যবাদ ভাইয়েরা। আমরা ভাই এবং আপুদের সাথে আবার কথা বলবো ইনশাল্লাহ। তো চলো পরবর্তী অংশ নিয়ে আমরা একটু কথাবার্তা বলি তোমাদের সাথে। এবং এই যে প্রোগ্রামটা হচ্ছে তোমাদের সাথে, দেখো 2, 4, 6, 7 জন টিচার। এর মানে হলো বাংলা ইংলিশ আইসিটি। বাংলায় আমরা থাকবো 2 জন, আমি কাউসার ভাই থাকবো, তোমাদের সাবরিনা আপু থাকবে। তারপরে ইংরেজিতে থাকবেন 2 জন, তোমাদের হিমেল ভাই এবং আতিক ভাইয়া। আর আইসিটিতে থাকবে তোমাদের জন্য 3 জন টিচার। এর মানে হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি 3টা সাবজেক্ট, টিচার হলো 7 জন। মানে দাঁড়ালো তোমরা একই সাবজেক্টে আলাদা আলাদা টিচারের ক্লাস করার সুযোগ পাচ্ছ, এবং এটা একটা আমি মনে করি একটা ইউনিক সংযোজন। কেন সেটা তোমরা যখন ক্লাস শুরু হবে তখনই বুঝতে পারবা। এবং এখানে নতুন মুখ একজন আছে, আতিক। তোমাদের সাথে হয়তো ভাইয়ার ক্লাস হয়েছে কিনা আমি জানি না, আমি তোমাদের আতিক ভাইকে পার্সোনালি চিনি। অত্যন্ত পটেনশিয়াল এবং অনেক বেশি ব্রিলিয়ান্ট এবং বিনয়ী একজন টিচার। তোমরা খুব দারুণ কাউকে পেতে যাচ্ছ নিঃসন্দেহে। আর বাকিদের ব্যাপারে তো নতুন করে কোনো ভূমিকা দেওয়ার দরকার আমার মনে হয় এই মুহূর্তে নাই। তোমরা প্রত্যেকে চিনো, জানো এবং প্রত্যেকে তোমাদের খুব পছন্দের মানুষ। দেখো, এইচএসসিতে কোন বিষয়টি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ?
দেখো এইচএসসিতে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে আরেকটা প্রশ্ন দিয়ে করতে হবে। উত্তরটা খোঁজার জন্য আরেকটা প্রশ্ন আমাদের লাগবে এখানে, সেটা হচ্ছে এইচএসসিতে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। এইচএসসিতে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ নয়? প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। কেন প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা তোমাকে আমি সংক্ষেপে একটু ব্রিফ করছি, এখান থেকে একটু শোনো ব্যাপারটা। দেখো, যে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা, ইংলিশ এবং আইসিটি প্রশ্নের উত্তর করতে হয় ইউনিভার্সিটিগুলোতে, আমাদের এইচএসসি পরীক্ষা যখন শেষ হয়ে যায়, যখন ভর্তি পরীক্ষার সিজন আসে, আমাদের অনেককেই আল্লাহ না করুক এই একটা দুর্ভোগের মুখোমুখি হতে হয়। হয়তো তোমার প্রথম পছন্দ হচ্ছে বুয়েট, কিন্তু তোমার বুয়েট হলো না, অথবা কারো প্রথম পছন্দ থাকে হচ্ছে মেডিকেল, কিন্তু কোনো না কোনোভাবে মেডিকেল হয় না। মানে পছন্দের ট্র্যাকে আমরা ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম সময় যেতে পারি না, এটা ঘটে। কারণ যারা হচ্ছে নিজের পছন্দ মতো জায়গায় গিয়ে সফল হয়, এদের সংখ্যা তুমি যদি দেখো আনুপাতিক হারে খুব বেশি না, যথেষ্ট কম হয়। তো এই জন্য যেটা করা লাগে, বুদ্ধিমানের কাজ যেটা, সেটা হচ্ছে সবগুলো সাবজেক্টে এমন একটা সুন্দর ওভারঅল প্রিপারেশন নেওয়া, যেটা দিয়ে তোমাকে এমন একটা আত্মবিশ্বাসী লেভেলে পৌঁছাইতে পারবা, তোমার পছন্দের জায়গা যেটাই হোক না কেন ওই জায়গাগুলোতে তুমি যেন পৌঁছাইতে পারো। আর যদি ব্যাড লাক হয়, কোনো কারণে যদি ওই জায়গায় তুমি গ্রিপ করতে না পারো, সেক্ষেত্রে তোমার জন্য একটা দারুণ অপশন হাতে থাকে, যেটার দ্বারা উচ্চশিক্ষা থেকে শুরু করে পরবর্তী জায়গাগুলোতে তুমি যেন সুবিধা তৈরি করতে পারো এবং নিজের ভবিষ্যৎকে সুন্দর করে তৈরি করতে পারো। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল ডেন্টাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এবং ডি ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট, জিএসটি গুচ্ছ 24টা বিশ্ববিদ্যালয় এখানে, কৃষি গুচ্ছ এখানে 9টা বিশ্ববিদ্যালয়, সিকিউরেট, বুটেক্স, আইওটি, এমআইএসটি, এই যে ইউনিভার্সিটিগুলোর নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, ভালো মতো দেখো, এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলা, ইংরেজি এবং আইসিটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। এখন তুমি হয়তো প্রশ্ন করো, ভাইয়া আমি তো সায়েন্সে পড়ি, আমার তো হচ্ছে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে পরীক্ষা দিই আমার কি বাংলা লাগবে কিনা? হ্যাঁ, সেখানে বাংলা আছে, তুমি উত্তর করবা কি করবা না সেটার ফ্রিডম থাকে, অপশন চয়েস করার মতো সুযোগ থাকে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতে বাংলা থেকে প্রশ্ন হয়। বাণিজ্য এবং মানবিকে বাংলা, ইংরেজি এগুলো তো কমন থাকবেই। কর ক্ষেত্রে তুমি বাংলা চাইলে উত্তর করতে পারো, উত্তর নাও করতে পারো, কিন্তু বাংলা থেকে প্রশ্ন হয় কর ক্ষেত্রে। বুয়েটে বাংলা থেকে প্রশ্ন হয় না, তোমরা জানো, মেডিকেলে বাংলা থেকে প্রশ্ন হয় না। তো নর্মালি আমি আমার স্টুডেন্টদেরকে ওভারঅল বোঝানোর জন্য আমি এটা বলি যে যদি এমন হয় যে তুমি ইঞ্জিনিয়ারিং, পিওর ইঞ্জিনিয়ারিং ট্রাই করবে অথবা পিওর মেডিকেল ট্রাই করবে, ঠিক আছে ফাইন, তোমার বাংলা নিয়ে এত বেশি কনসার্ন করার দরকার নেই। বাট এর বাইরে যদি তোমার অপশন থাকে বা তোমার যদি কোনো ইচ্ছা থাকে বা তুমি যদি ট্রাই করো, তোমার এখানে বাংলা, ইংরেজি লাগবে, এমনকি জিকে লাগে। কথা বুঝতে পারছো? সুতরাং উচ্চশিক্ষার পরিবেশটা কিন্তু ভিন্ন। তোমার এই জায়গাগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ডেন্টালে তোমার হচ্ছে বাংলা লাগতেছে না, কিন্তু ইংরেজি লাগতেছে। মেডিকেলে কিন্তু ইংরেজি লাগে, বাংলা লাগে না, কিন্তু ইংরেজি লাগে, জিকে লাগে। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এবং ডি ইউনিট, এখানে বাংলা, ইংরেজিগুলো লাগতেছে। এর মানে দাঁড়াচ্ছে এখানে আমি তোমাকে যা দেখাইছি, যদি ওভারঅল বলি, এই পুরা জায়গাটার 95% জায়গাতে তোমার এই জিনিসগুলোকে হুবহু চাইলে তুমি কি করতে পারো, এগুলো তোমার ব্যবহার করার সুযোগ আছে। ওই যে বললাম, মেডিকেলে বাংলা লাগে না, কিন্তু ইংরেজি লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতে বাংলাও লাগে, ইংরেজিও লাগে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে সহজ কথা, এখান থেকে একটা সিম্পল ডিসিশন হচ্ছে এই, তুমি যদি পিওর ইঞ্জিনিয়ারিং ট্রাই করো অথবা যদি একদমই পিওর মেডিকেল ট্রাই করো, সেক্ষেত্রে তুমি বাংলা বাদ দিতে পারো, ইংরেজিও কিন্তু বাদ দিতে পারো না। ওখানে আবার ইঞ্জিনিয়ারিংও ইংরেজি আছে, মেডিকেলও ইংরেজি আছে। তাহলে সহজ কথা হচ্ছে, তুমি এখান থেকে চাইলেই এগুলোকে বাদ দিয়ে তোমার উচ্চশিক্ষার স্বপ্নকে খুব ভালোভাবে বাস্তবায়ন করার মতো স্বপ্ন দেখতে পারো না। এগুলোকে নিয়ে তোমার দেখতে হবে। আর তার থেকে যদি তোমাকে আরেকটু উপরের দিকে যদি আমি নিয়ে যাই, তোমার গ্র্যাজুয়েশন যখন শেষ হবে, যদি তুমি বাংলাদেশে ক্যারিয়ার করার চেষ্টা করো আর কি, যে আমি এদেশে ক্যারিয়ার করব, সেক্ষেত্রে সরকারি চাকরি যদি তুমি টার্গেট করো, বিশেষ করে বিসিএস, সেখানের অবস্থা তো ভিন্ন। সেখানে বিসিএসের 200 নম্বরের মধ্যে প্রথম যে এমসিকিউটা হয়, প্রিলিমিনারি পরীক্ষা, ওখানে বাংলা আর ইংরেজিতেই হচ্ছে 35-70 নম্বরের পরীক্ষা হয়। আর যদি রিটেন ধরো 900 নম্বরের, ওখানে বাংলায় 200 নম্বর, ইংরেজিতে 200 নম্বর, 900-র মধ্যে। সুতরাং উচ্চশিক্ষার ক্ষেত্র ওই বাংলা, ইংরেজি প্রচণ্ড দাপটের সাথে ওই জায়গাটাকে ডমিনেট করে। সুতরাং এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত এভাবে আসতেই পারি সিম্পলি, যে তুমি বাংলা, ইংরেজিকে, আইসিটিকে বাদ দিয়ে আসলে ভালো স্বপ্ন দেখার খুব একটা সুযোগ নাই। ওকে, তো আসো, এইচএসসিতে A+ পেতে এবং অ্যাডমিশনে ভালো করতে বাংলা, ইংলিশ এবং আইসিটির বিকল্প নেই। এটা আমি ভাইয়া তোমাদেরকে অলরেডি বলেই ফেলছি। আমি এখানেই বলে ফেলছি যে এইচএসসিতে এবং অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার কতটা গুরুত্ব। খেয়াল করো, তুমি যখন রিটেন পরীক্ষাটা দিবে অ্যাডমিশনের ক্ষেত্রে, খুব ভালো মতো বুঝবে এই জায়গাটা।
ধরো আমি পেলাম হচ্ছে 60 আর তুমি পাইছো হচ্ছে 61, ওইখানে 1 নম্বর কম বেশি করা প্রচণ্ড পরিশ্রম এবং ভাগ্যের ব্যাপার। কিন্তু ফাইনাল পরীক্ষায় এইচএসসিতে জিপিএটা বাড়ানো অত বেশি ম্যাটার করে না। অর্থাৎ ধরো তুমি যে এফোর্ট দিলে জিপিএটা বাড়বে, যতটুকু এফোর্টে যতটুকু জিপিএ তুমি বাড়াতে পারো তার থেকে 1000 গুণ বেশি এফোর্ট দিলে অ্যাডমিশনের রিটেনে তুমি হয়তো 1 নম্বর বা হাফ নম্বর বাড়াতে পারবা। আমি কি বোঝাতে পারছি কথাটা? মানে এইচএসসিতে জিপিএ বাড়ানো সহজ, কিন্তু অ্যাডমিশনের রিটেনের ক্ষেত্রে রিটেনের নম্বর বাড়ানো অনেক বেশি কঠিন। সেক্ষেত্রে বুদ্ধিমানরা করবে কি তাইলে? বুদ্ধিমানরা করবে প্রথমত তার সামনে যে সুযোগটা আছে সেটাকে সে প্রপারলি অ্যাভেল করবে। অর্থাৎ এইচএসসিতে সে চাইবে একটা ভালো জিপিএ নিয়ে আসার জন্য, গোল্ডের জন্য অবশ্যই থাকে, কারণ এখানে যদি তুমি আগেই গোল্ডেন নিয়ে রাখতে পারো তাহলে তুমি অলরেডি একটা সেফ জোনে আসো। কারণ জিপিএ থেকে তোমার যে স্কোরটা হয় ওই স্কোরে তুমি কিন্তু নিরাপদ জায়গায় চলে গেছো। তারপরে যখন তুমি অ্যাডমিশন পরীক্ষা দিবে তখন যদি তুমি একটা ভালো নম্বর আবার ওইখান থেকে পাও, দুয়ে মিলে তোমার ওই জায়গায় মেরিট হবে। তাহলে তোমার মেরিট হওয়ার জন্য তোমার যেমন জিপিএর দরকার হয়, আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ওখানে যে তুমি রিটেন পরীক্ষা দিয়েছো ওটা নম্বরের দরকার হয়। তো দুটোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের রিটেনের ক্ষেত্রে নম্বরটা তোলা অনেক বেশি কঠিন। ওখানে 1 এবং হাফ 0.25 এটার জন্য বড় ধরনের মারপেচ হয়। আর এদিকে এইচএসসিতে জিপিএটা তার থেকে অনেক কম পরিশ্রমে বিশ্ববিদ্যালয়ের রিটেনের তুলনায় তুমি ভালো জিপিএ ওখানে অর্জন করতে পারবা। এবং যদি তোমার এইচএসসিতে গোল্ডেন থাকে, ভালো রেজাল্ট থাকে, আর তার পাশাপাশি তুমি যদি অ্যাডমিশনে ভালো করতে পারো, দুয়ে মিলে তুমি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট পাবা। বিশ্ববিদ্যালয়ে আবার শর্ত দেওয়া থাকে যে আলাদা আলাদা করে পাশ করতে হয়, এটাতে এত নম্বর পেতে হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে ল যদি পড়তে হয় বলাই থাকে ইংরেজিতে এত করে পাওয়া লাগবে, আলাদা নম্বর দেওয়া থাকে, আলাদা করে পাশ করতে হয়, আলাদা নম্বরের ক্যাটাগরি ফিল আপ করা লাগে। সুতরাং এই জায়গাগুলো সম্পর্কে তোমার আগে থেকে সচেতন হওয়া উচিত। আমি কি তোমাদের বোঝাতে পারছি? ক্লিয়ার কিনা বলো? এবং কোনো কোয়েশ্চেন থাকলে ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে পারো, ইনশাল্লাহ আমি এখান থেকে চেষ্টা করব। আচ্ছা, তারপরে আসো এখন সার্বিক বিষয় তুমি যদি বিবেচনা করো সেক্ষেত্রে উদ্ভাসের যে আয়োজন, বাংলা ইংলিশের ফুল কোর্স এবং আইসিটি ফুল কোর্স, এটা 6 সেপ্টেম্বর থেকে 2024, 6 সেপ্টেম্বর ভালো মতো ডেটটা দেখো, 2024 থেকে শুরু হচ্ছে। অর্থাৎ আমি যে এতক্ষণ ধরে তোমার সাথে নেরেট করলাম যে বাংলা ইংরেজি এবং আইসিটি কত বেশি প্রভাব ফেলবে তোমার ভবিষ্যতের ক্ষেত্রে, তোমার উচ্চশিক্ষার ক্ষেত্রে, তোমার জিপিএ ভালো করার ক্ষেত্রে, এটা আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। এখন সেই জায়গাটাকে ফিল আপ করার জন্য আমাদের তাহলে আয়োজনটা কি? আমরা আমাদের জায়গা থেকে তোমাদের জন্য কি করতে পারি বা কি করা উচিত? আমাদের যে কোর্সটা আছে বাংলা ইংলিশ যে ফুল কোর্স এবং তার সাথে যেটা আইসিটি থাকবে, এটা আমাদের কি আয়োজন সেটা সম্পর্কে তোমাদেরকে চলো আমরা একটু বিস্তারিত জানাবো। এখানে আমরা বাংলা ইংলিশের ফুল কোর্সের যে বিবরণী এটা শুনবো তোমাদের সাবরিনা আপুর কাছ থেকে। সাবরিনা। থ্যাংক ইউ ভাইয়া। ভাই কাউসার ভাইকে ধন্যবাদ। আমরা একটু যদি খেয়াল করি যে আমাদের যে বাংলা ইংলিশের যে ফুল কোর্সটা আছে 2026 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আমরা যে কোর্সটা আনতে যাচ্ছি সেই কোর্সটা সম্পর্কে তোমাদের আসলে অনেক ধরনের প্রশ্ন থাকে, যেহেতু তোমরা তোমাদের সিনিয়র ভাইয়াপুদেরকে দেখেছো যে তারা অনেক সময় শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে কিংবা ফুল সিলেবাসে প্রিপারেশন নিচ্ছে। অ্যাডমিশন টেস্টে গিয়ে তোমরা ভাইয়াপুদেরকে বলে দেখবে যে ফুল সিলেবাসে হবে নাকি শর্ট সিলেবাসে হবে, এরকম বেশ কিছু কোশ্চেন আমরা হচ্ছে তোমাদের কাছ থেকে ইতিমধ্যে পেয়েছি এবং তোমরা জানতে চাও যে আমাদের এই বাংলা ইংলিশের যে কোর্সটা আছে সেখানে তোমাদেরকে আসলে আমরা কি ফুল সিলেবাস পড়াবো নাকি শর্ট সিলেবাস পড়াবো, বাংলার জন্য কতগুলো ক্লাস থাকবে, ইংরেজির জন্য কতগুলো ক্লাস থাকবে, এই ধরনের বেশ কিছু প্রশ্ন আসলে তোমাদের মনে এসে থাকে। তো চলো আমরা একটু দেখে নিই যে আমাদের এই কোর্সটার মধ্যে আমরা আসলে কোর্স ডিটেলসটা কি বা কোর্সের মধ্যে আসলে আমরা তোমাদেরকে কি কি সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা একটু খেয়াল করি আমাদের প্রথম কোশ্চেনটা যে আমাকে কি ফুল সিলেবাস পড়ানো হবে নাকি শর্ট সিলেবাস পড়ানো হবে। যেহেতু তুমি এইচএসসি 26 তোমার সামনে এখনো যথেষ্ট পরিমাণে সময় আছে এবং বিভিন্ন জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আসলে অনেকগুলোতেই ফুল সিলেবাসের উপর জোর দেওয়া হয়। তো আমরা তোমাদেরকে কোর্সটার শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ সিলেবাস যেটাকে আমরা বলছি অর্থাৎ ফুল সিলেবাস, সে ফুল সিলেবাসের উপরেই কিন্তু আমরা ফোকাস করে তোমাদের এই প্রোগ্রামটা চালাবো। অর্থাৎ তুমি ফুল সিলেবাসটা হচ্ছে এখান থেকে পাবে। এবং সেই সাথে আমরা জানি যে আমরা যখন একটা যে কোনো ক্লাস করি বা একটা কোর্স যখন আমরা করছি খুব স্বাভাবিকভাবে আমরা যেটা চাই সেটা হচ্ছে একটা প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস অর্থাৎ বই তোমাদের সবার কাছে, তোমাদের কারিকুলামের অন্তর্ভুক্ত যে বাংলা বোর্ড বই, ইংরেজি বোর্ড বই সেটা আছে, কিন্তু আমাদের মনে হয়
পড়তে গেলে যে এই বোর্ড বইটা এনাফ না, এই বোর্ড বইয়ের বাহিরে আমাকে যদি কেউ একটু ধরে ধরে এক্সপ্লেইন করে দিত, এই ব্যাপারটা আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছি। এবং উদ্ভাসের পক্ষ থেকে তোমরা যারা অলরেডি উদ্ভাসের স্টুডেন্ট আছো আগে থেকে, তারা তো জানবেই যে আমাদের একটা প্যারালাল টেক্সট আমরা বলে থাকি যেটাকে, তো এই বইগুলো কিন্তু তোমাকে দেওয়া হবে। তাহলে কয়টা তোমাকে প্রিন্টেড প্যারালাল টেক্সট দেওয়া হবে অর্থাৎ বই আকারে? সেটা হচ্ছে 4টি, বাংলার জন্য 2টি এবং ইংরেজির জন্য 2টি, যেটা আমরা একটু পরে দেখতে পাবো। এবং সেই সাথে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আসলে তুমি টোটাল কয়টা লেকচার পাবা এবং লেকচারগুলো এনাফ কিনা। যেহেতু ক্লাসগুলো অনলাইনে হবে, আমাদের মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা আমাকে আসলে কয়টা ক্লাস দেওয়া হবে বা ওই ক্লাসগুলোর মধ্যে আমার ফুল সিলেবাস কমপ্লিট হবে কিনা, এরকম বেশ কিছু কনফিউশন থাকে যে ক্লাস সংখ্যা পর্যাপ্ত কিনা। তো আমার মনে হয় তোমরা যখন এখানে ক্লাস সংখ্যার অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ 84টা, এটা জানার পরে বা এটা দেখার পরে আশা করি তোমাদের পর্যাপ্ত সংখ্যক ক্লাস আছে কিনা সেই নিয়ে তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না। এবং সেই সাথে আমরা যদি একটু খেয়াল করি যে ক্লাসগুলো আসলে কী কী বারে হবে, তোমরা আমাদেরকে বলতে পারো যে আপু ভাইয়া আমাদের তো হচ্ছে কলেজে ক্লাস হয় এবং আমার আরও বিভিন্ন ধরনের কাজ থাকে, সেক্ষেত্রে আমি ক্লাসগুলো করতে পারবো কিনা, বা আমি হয়তো বা সায়েন্সে আমার সায়েন্সের অন্যান্য সাবজেক্টগুলোর ক্লাস হয়, এরকম বিভিন্ন বিষয় আমাদের থাকে। তো সেক্ষেত্রে আমরা বাংলা ইংরেজির যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে শুক্র এবং শনিবারে রাখছি, সপ্তাহের এই 2 দিন, এবং প্রতিদিন তোমরা হচ্ছে ডাবল ক্লাস পাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমাদের আরেকটা বিষয় যে তুমি যখন প্রতিদিন ক্লাস করবা, ক্লাস করার পরেই তোমার জন্য কিন্তু একটা ডেইলি এক্সামের ব্যবস্থা করা হয়। এটা খুব স্বাভাবিক যে তুমি যেহেতু কোন একটা টপিকের উপর ক্লাস করছো বা এর আগের দিন তুমি আরেকটা টপিকের উপর ক্লাস করেছো, সেই ক্লাসগুলোর উপর তোমার নিজেকে যাচাই করার জন্য কিন্তু এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত সংখ্যক ক্লাস তোমার জন্য রাখা হয়েছে, ঠিক তেমনই তোমার নিজেকে যাচাই করার জন্য, তুমি ক্লাস করেছো বুঝেছো, দ্যাটস নট এনাফ, তুমি নিজেকে যাচাই করার জন্য কিন্তু ডেইলি তোমার যে এমসিকিউ এক্সামটা আছে সেটা দিতে পারবে এবং টোটাল 60 সেট এমসিকিউ এক্সাম তোমার নেওয়া হবে। এবং সেই সাথে মান্থলি এক্সাম পেয়ে যাচ্ছ তুমি 12 সেট বাংলা ইংরেজির উপর, এবং পেপার ফাইনাল এক্সাম নেওয়া হবে তোমাকে 8 সেট, অর্থাৎ তুমি বাংলা এবং ইংরেজি দুটার উপরই পর্যাপ্ত সংখ্যক ডেইলি এমসিকিউ, মান্থলি এক্সাম, পেপার ফাইনাল এক্সাম, 3টা এক্সামের মাধ্যমে কিন্তু তুমি তোমার এই যে বাংলা ইংরেজি যে প্রস্তুতিটা আছে, এবং তোমরা যারা শুরু থেকে লাইভটা দেখছো তোমরা দেখেছো কাউসার ভাই তোমাদেরকে দেখিয়েছেন যে আসলে আমাদের বাংলা ইংরেজির প্রয়োজনীয়তাটা বা গুরুত্বটা আসলে কতটুকু। তো সেই গুরুত্বটা শুধু ক্লাস করার মধ্যেই সীমাবদ্ধ না রেখে আমরা পর্যাপ্ত সংখ্যক এক্সাম দিয়ে, যেমন আমরা প্রায়ই এটা ফেস করি, তোমরা বলো যে আপু 60টা সৃজনশীল লিখে শেষ করতে পারি না, কেন, তাহলে কিভাবে আসলে 60টা সৃজনশীল এই টাইমের মধ্যে লিখে শেষ করতে পারি? তো আমরা অলওয়েজ এটা বলি যে এটার জন্য তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিসের উপরে কোনো টাইম মানে বিষয় নাই যে তুমি সময় ধরে প্র্যাকটিস করো। তো এই প্র্যাকটিসগুলো তুমি কিভাবে করবে? তুমি কি বাসায় বসে বসে আসলে আমাদের ওইভাবে প্র্যাকটিস করাটা হয়ে ওঠে না। সো সেক্ষেত্রে তুমি যদি খুব গুরুত্বের সাথে এই প্রত্যেকটা এক্সাম অ্যাটেন্ড করো তাহলে কিন্তু তোমার এক্সাম ভীতি, প্রিপারেশন প্লাস টাইম ম্যানেজমেন্ট ঘটিত যে সমস্যাগুলো থাকে সেগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। এবং সবচেয়ে মজার যে বিষয়টা, তোমরা যারা অলরেডি উদ্ভাসের স্টুডেন্ট তারা জানো, এবং যারা এই কোর্সটার মাধ্যমে উদ্ভাসের সাথে যুক্ত হবে, তোমাদেরকে একটা অসাধারণ খুশির খবর দিতে চাই, যেটা হচ্ছে উদ্ভাসের একটা অনন্য সার্ভিস, সেটা হচ্ছে সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস। এই সার্বক্ষণিক কিউএনএ সার্ভিসটা কি? সার্বক্ষণিক কিউএনএ সার্ভিসটা হচ্ছে, ধরো তুমি যখন একটা ক্লাস করছো, লাইভ ক্লাস, ধরো তুমি হিমেল ভাইয়ের ক্লাস করছো, ক্লাস করার সময় ভাইয়া সাথে তুমি কানেক্ট করবা কিভাবে? তুমি ভাইয়া টিচার্স ইনবক্সে তোমার যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো করবে। কোনো কারণে ধরো ভাইয়া লেকচার দিচ্ছেন, তোমার কোশ্চেনটা স্কিপ হয়ে গেল, কিংবা পরবর্তীতে তুমি যখন রিভাইজ দেওয়ার সময় ভাইয়ের ক্লাসটা দেখছো, কিংবা পরবর্তীতে তুমি যখন রাতে 1টা 2টো কিংবা ভোর 6টা বাজে 5টা বাজে তুমি হচ্ছে পড়াশোনা করছো, ওই সময় যদি তোমার এমন মনের মধ্যে কোনো ধরনের প্রশ্ন আসে যে আচ্ছা এইটার অ্যান্সার এটা না হয়ে ভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হইলো কেন, অ্যাডজেক্টিভ না হয়ে প্রিপোজিশন হইলো কেন, এরকম অনেক অদ্ভুত প্রশ্ন কিন্তু আমাদের মাথায় আসে, অবশ্যই সাবজেক্ট রিলেটেড। তো এই ধরনের প্রশ্নগুলো নিয়ে তুমি কোথায় যাবা? এই ধরনের প্রশ্নগুলো তো তোমার তখন ওই মুহূর্তে ভাইয়াকে করার সুযোগ নাই। কিন্তু তোমাকে জানিয়ে রাখতে চাই যে তুমি যখন এই কোর্সটাতে এনরোল করে ফেলবা, এনরোল করে ফেলার সাথে সাথেই কিন্তু তোমার ওয়েবসাইটে বা তোমার যে স্টুডেন্ট পোর্টালটা আছে সেই স্টুডেন্ট পোর্টালটাতে এই উদ্ভাসের সার্বক্ষণিক কিউএনএ সার্ভিসটা অন হয়ে যাবে। অর্থাৎ তুমি দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় তোমার এই বাংলা, ইংলিশ এবং আইসিটি রিলেটেড যে ধরনের কোশ্চেন্সগুলো আসবে তোমার মনে, সেই কোশ্চেন্সগুলোকে কিন্তু তুমি হচ্ছে দিতে পারবে। এবং তোমরা জানবা যে এই কিউএনএ সার্ভিসে যে কোশ্চেনটা করা হয় সেটা কিন্তু শুধু তুমি যে টাইপ করে বলবা তা না, তুমি তোমার সুবিধাজনকভাবে তুমি যদি চাও যে আচ্ছা আমি বই পড়তে পড়তে বইয়ের এই জায়গাটা বুঝতেছি না, তুমি জাস্ট তোমার ফোনে ক্যামেরা অন করে একটা ছবি তুলে তুমি কিউএনএতে সেই কোশ্চেনটা করতে পারছো, তুমি হচ্ছে ভয়েস রেকর্ড করে তুমি কোশ্চেনটা পাঠাতে পারছো, কোনো পিডিএফ তুমি দিয়ে কোশ্চেনটা করতে পারছো। এবং আমাদের এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে 24 ঘন্টায় কিন্তু তোমার এই কিউএনএ সার্ভিসটা তোমার একটা প্রাইভেট কেয়ারের মতো সুবিধা দিবে এবং তোমার কোশ্চেন্স
যে মনে যত ধরনের কনফিউশন আছে সেই কনফিউশনটা দূর করার চেষ্টা করবে। আচ্ছা, এবার আসি ব্যাচের সময়টা হচ্ছে সকাল 10টা, খুবই সুইটেবল একটা টাইম, এবং যেহেতু ফ্রাইডে এবং স্যাটারডে শুক্র শনিবার তোমাদের কলেজের যে ঝামেলাটা সেটাও কিন্তু থাকছে না ইনশাল্লাহ। এবং তোমরা এই মান্থলি এক্সাম, পেপার ফাইনাল এক্সাম এবং সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো চাইলে অনলাইনের পাশাপাশি তোমাদের নিকটস্থ যে উদ্ভাসের শাখা আছে সেখানে গিয়ে অফলাইনে দিতে পারবা। যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমি আমার নিজের উদাহরণ যদি দেই, আমার বাসায় বসে অনলাইনে এক্সাম দিতে গেলে মাঝে মধ্যে মনে হয় বইটা একটু সাথে নিয়ে বসি, তাহলে আমি মনে হয় বই দেখে আর একটু ভালো অ্যান্সার করতে পারবো। তো তোমাদের যাদের আমার মতো এরকম নিজের লোভ সংবরণ হয় না, তারা কিন্তু চাইলে অফলাইনে এক্সাম দিয়ে নিজের প্রস্তুতিটাকে আরও বেশি অনেস্ট রাখতে পারবা। তো এই হচ্ছে আমাদের কোর্সের ডিটেলসটা বা ফুল বিবরণীটা। এবার যদি আমরা একটু আসি, আমরা তোমাদেরকে বলছিলাম যে যখন তুমি একটা ক্লাস করছো বা একটা কোর্সের বা একটা সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছ, তখন তোমার মূল টেক্সট বইয়ের পাশাপাশি তোমার আরও কিছু স্টাডি ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়। তো এই স্টাডি ম্যাটেরিয়ালসগুলোর ক্ষেত্রে আমরা তোমাদেরকে যেটা বলছি যে আমরা তোমাদেরকে বাংলা ইংলিশ ফুল কোর্সে প্যারালাল টেক্সট দেওয়া হবে 4টা, এবং এটা অবশ্যই প্রিন্টেড থাকবে, অর্থাৎ বই আকারে তুমি পাবা। তুমি পৃষ্ঠা উল্টে পাল্টে দাগিয়ে নিজের মতো ইচ্ছা মতো তুমি হচ্ছে কিন্তু এটা পড়তে পারবে। এবং তোমরা এখানে একটা ডেমো দেখতে পাচ্ছ, বাংলা প্রথম পত্র থেকে একটা, বাংলা দ্বিতীয় পত্র থেকে একটা, এবং ইংরেজির 2টা হচ্ছে তুমি প্যারালাল টেক্সট পাবা। এবং আমি যদি তোমাকে একটু দেখিয়ে দেই যে আমাদের প্যারালাল টেক্সটগুলো আসলে দেখতে ঠিক কেমন হয়, সেক্ষেত্রে ওকে, সো আমরা এখানে আইসিটির একটা প্যারালাল টেক্সট দেখতে পাচ্ছি এবং অন্যান্য সাবজেক্টেরও আছে। আমি যদি একটু বাংলাটা তোমাদেরকে দেখাই, ধরো এটা হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্যারালাল টেক্সট বাংলা বানানের নিয়মের উপর। এখন তোমার বাজারে বিভিন্ন ধরনের বই আছে, তুমি কোন বইটা ফলো করবে বা কি করবে এটা তোমার অনেক কনফিউশন হয়। তো সেক্ষেত্রে আমি জানি যে যারাই প্যারালাল টেক্সটগুলো বানিয়েছি আমরা আমাদের সর্বোচ্চটুকু উদ্ভাসের এক্সপার্ট মানে মেধাবী ভাইয়া পুরা রাত দিন পরিশ্রম করে আসলে তোমাদের জন্য এই প্যারালাল টেক্সটগুলো বানায়, এবং সর্বোচ্চ চেষ্টা করা হয় যে প্যারালাল টেক্সটগুলো যাতে নির্ভুল থাকে, এই প্যারালাল টেক্সটগুলোর মান যাতে বাজারের অন্য 10টা বইয়ের সাথে তুমি হাতে নিয়ে কম্পেয়ার করে বুঝতে পারো যে না এটা অ্যাকচুয়ালি কিছু একটা ওর দিট। হ্যাঁ, তো এই জন্য তোমাকে আমি যদি একটু বাংলা বানানের নিয়মের উপর আমাদের যে বাংলা সেকেন্ড পেপারের প্যারালাল টেক্সট সেটা যদি একটু দেখাই, তুমি প্রথমে একটু খেয়াল করো যে তোমাকে প্রথমে সাধারণভাবে আলোচনা করা হচ্ছে যে বাংলা বানানের নিয়মটা কি, এরপর তোমাকে বাংলা বানানের যতগুলো নিয়ম আছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। এবং তুমি দেখো বই সাধারণত কি হয়, সাদা কালো প্রিন্টেড থাকে এবং দেখতে গেলে আমাদের কাছে একই রকম লাগে। এখানে তোমার জন্য বিভিন্ন ধরনের কালার ইউজ করা হয়েছে, এবং আমরা জানি যে এটা সায়েন্টিফিক্যালিও প্রুফ যে আমরা যখন কোনো কালার দেখি তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে মেমোরাইজ করতে সুবিধা হয়। না হলে আদিম যুগ থেকে এখন পর্যন্ত আমরা আসলে বই দাগানোর জন্য কালারিং পেন ইউজ করতাম না। সো বইয়ের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো যে তোমাকে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেগুলো তোমার জোর দেওয়া উচিত, যেগুলো তোমার দেখা উচিত, যেমন এখানে কিছু ব্যতিক্রমকে আমরা লাল কলম দিয়ে বা লাল কালি দিয়ে দেখাচ্ছি যাতে তুমি এটা ভালো করে নোটিস করো বা খেয়াল করো, অ্যাড্রেস করো। এই জন্য তো এইভাবে তোমাকে হচ্ছে বাংলা বানানের নিয়মগুলো দেখো এখানে সুন্দর করে বইয়ের মধ্যে দেওয়া আছে। তো এখানে পরপর তোমার জন্য নিয়মগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যদি একটু খেয়াল করি শুধু কি তাহলে আমাকে এখানে নিয়মই দেখানো হচ্ছে, আমার জন্য কি প্র্যাকটিসের জন্য কিছু রাখা হয়েছে কিনা সেটা একটু আমরা দেখে আসি। এই যে দেখো, তুমি প্রথমে বাংলা বানানের নিয়মগুলো পড়লে বই থেকে, এরপরে তোমার যারা সিনিয়র আছেন তারা যে বোর্ড পরীক্ষাগুলো দেয়, তোমার আলটিমেট গোল তো এইচএসসি পরীক্ষা দেওয়া। সো সেক্ষেত্রে তোমার আগের যেই বোর্ড বছরগুলোতে তোমার এই টপিক থেকে বিভিন্ন বোর্ডগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সে প্রশ্নগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে, এবং খুব সুন্দর করে বলা আছে যে একটা শব্দ, এই শব্দটা কোন বোর্ডে কত কত সালে এসেছে, এটা সঠিক উত্তরটা কি, এই জিনিসগুলো কিন্তু তোমাকে দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি আরেকটু পেছনের দিকে যাই তাহলে প্র্যাকটিসের পরে তোমাদের জন্য কি রাখা হয়েছে আমরা একটু দেখি। শুধুমাত্র বিভিন্ন যে বোর্ডগুলো সে বোর্ডগুলোতে আসা প্রশ্ন না, বোর্ডে আসা প্রশ্নের পাশাপাশি তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন, এমসিকিউ, এবং তোমরা জানো যে এই টপিকটা থেকে কিন্তু আসলে এমসিকিউ এবং রিটেন দুই ধরনের প্রশ্নই আসে। সো আমরা এখানেও কিন্তু তোমাদের জন্য এমসিকিউ এবং রিটেন দুই ধরনের প্রশ্নই উপরই বইটা বা এই বইয়ের এই চ্যাপ্টারটা সাজিয়েছি। সো এরকম করে যদি তোমরা ইংলিশটা দেখো, ইংলিশের ক্ষেত্রেও সেম, তোমাকে মডিফায়ারের উপর যত ধরনের জিনিস তোমার জানা প্রয়োজন সেগুলো জানানো হয়েছে, তোমাকে এই মডিফায়ারের উপর প্র্যাকটিস রাখা হয়েছে যথেষ্ট পরিমাণে, বিগত বছরগুলোতে কোন বোর্ডে মডিফায়ার থেকে কি কি প্রশ্ন এসেছে সেটা রাখা হয়েছে। আইসিটির যদি দেখো সেটার ক্ষেত্রেও সেম। সো আমি নতুন করে একটা বইয়ের যেহেতু বললাম, বাকি বইগুলোর কথা বলছি না, কিন্তু মোটামুটি আমরা যদি একটু খেয়াল করি আমাদের প্রত্যেকটাই কিন্তু একই রকম ভাবে প্যারালাল টেক্সটগুলো সাজানো হয়েছে। সো তোমরা আশা করি বুঝতে পারছো যে আসলে আমাদের এই প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালসটার গুরুত্ব কতটুকু, এবং তোমরা এই কোর্সটাতে কিন্তু 4টা প্রিন্টেড প্যারালাল টেক্সট
পেয়ে যাবে, বাংলার উপর 2টি এবং ইংরেজির উপর 2টি। আচ্ছা, এবার আমরা আসি যে আমরা তো বললাম যে এতগুলো লেকচার, এতগুলো ক্লাস, এখন এই লেকচার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে? আমি যেহেতু বাংলাটা বলতে দাঁড়িয়েছি, একটু বাংলাটা বলে দেই যে আমাদের বাংলায় যে লেকচারগুলো থাকছে সেটাকে আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাকেই সমান গুরুত্ব দিয়েছি। আমরা জানি যে তোমরা সৃজনশীল অ্যান্সার করতে গেলেও তোমাদের অনেক কষ্ট হয়, তোমরা একটা কবিতার লাইন হয়তো বা বুঝতে পারছো না, কিংবা বাংলা সেকেন্ডের ক্ষেত্রে বাংলা সেকেন্ডের গ্রামার নিয়েও তোমাদের একটা ভীতি থাকে। সো সব দুটো পত্রই কিন্তু সমান গুরুত্বপূর্ণ এবং দুটোর উপর তোমাকে আলাদা আলাদা এক্সাম দিয়ে ওভারঅল বাংলা একটা A+ আনতে হয়। তো এই জন্য আমরা আমাদের যে বাংলার উপর যে লেকচার ডিস্ট্রিবিউশনটা আছে সেটা প্রথম পত্র থেকে লেকচার রেখেছি 18টা এবং সেকেন্ড পেপার থেকে আমরা লেকচার রেখেছি 18টা। এই হচ্ছে টোটাল বাংলার উপর আমাদের যে লেকচার প্ল্যানটা সেটা। এবার আমি একটু আবার কাউসার ভাইকে অনুরোধ করব ভাইয়া এসে আমাদেরকে যদি পরবর্তী নির্দেশনাগুলো দিতেন। ধন্যবাদ সাবরিনাকে আমাকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য। আমি দেখছিলাম তোমাদের কেউ একজন প্রশ্ন করতেছিল এখানে যে ভাইয়া আপনাদের কোর্সের ফি অনেক বেশি। আচ্ছা, এখন এটাও মানে ম্যাটার করে আর কি, কে বেশি মনে করে, কে ঠিকঠাক মনে করে বা কে কম মনে করে। আমি তোমাকে জাস্ট একটা প্রশ্নের এখানে উত্তর দেওয়ার জন্য তথ্যটা নিব। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম আমাদের প্যারালাল টেক্সটের পেজগুলো, এবং আমি ওখানে বসে বসে ভাবছিলাম যে আমার সন্তান, এটা মানে যে প্যারালাল টেক্সট তোমাদের দেখানো হচ্ছিল, আমার মধ্যে ফিল হচ্ছিল যে আমার সন্তান এখানে মানে সবার সামনে তাকে উপস্থাপন করা হচ্ছে। কেন বলছি কথাটা? কারণ এই প্যারালাল টেক্সট যেখানে লেখা হয়, আমাদের বিশাল একটা টিম কাজ করে। তোমাদের সাবরিনা আপু, আমি, যেসব ভাই তোমাদের আজকে এখানে তোমরা দেখছো, যারা তোমাদেরকে পড়াবেন, তারপরে ইংরেজিতে তোমাদের হিমেল ভাই, আতিক ভাই, আমরা প্রত্যেকে মিলে, মানে আমরা যে তোমাদেরকে পড়াবো, ক্যামেরার সামনে এসে তোমাদের ক্লাসটা নিই, ওই বইটা নিয়েও কিন্তু কাজটা ব্যাকএন্ডে আমরাই করি। ব্যাপারটা অনেকটা এরকম, তুমি যখন বইটা পড়বে তোমার কাছে এরকমটা ফিল হবে লাইক তোমার হিমেল ভাই তোমার ক্লাস নিচ্ছেন বা কাউসার ভাই তোমার ক্লাস নিচ্ছেন। তো আমরা যেহেতু খুব যত্ন সহকারে বইগুলোকে লেখার চেষ্টা করছি, এই জন্য বইগুলো আমাদের কাছে সন্তানের মতো, এবং এই বইগুলো আমরা যখন হাতে আসে, যখন প্রেস থেকে বের হয়ে আসে, আমরা হাতে নিয়ে মনে করি ব্যাপারটা অনেকটা এরকমই, অনেক দারুণ একটা ফিল আসে। এরকম কথা কি তোমাদের বোঝাতে পারছি? সো সহজ কথায় যদি বলি, বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে প্রায় 800 পেজের বই, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে প্রায় 800 পেজের বই। এখন অলমোস্ট 1500 পেজ বা তার কিছু বেশি, যদি তোমার বাংলা ইংরেজির দুইটা বইয়ের কথা যদি আমরা বলি, 1500 পেজ। এখন এই দুইটা বইয়ের প্রাইসই তো অনেক হাই, তারপরে আমাদের এতগুলো ক্লাস থাকবে, আমরা তোমাদের সাথে যতটুকু সম্ভব আমাদের সর্বোচ্চ জায়গা থেকে বাকি এফোর্টগুলো দিব, কিউএনএ সার্ভিস থেকে শুরু করে যা যা আছে সব। সো আমরা আসলে তোমাকে যা দিচ্ছি তার এগেনস্টে তুমি যদি দেখো, তাহলে এটা কিন্তু আসলে রিজনেবল ভাইয়া। তারপরে তো মতামত থাকেই। তো আসো আমরা বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগের উপর একটা ছোট্ট 2-4-5 মিনিটের জন্য একটা ছোট্ট কথা বলবো, একটা ক্লাস নিব। একটু ক্লাস বলতে পারো যে আমরা একটু দেখতে চাই আর কি জিনিসটা কি। আমি দুটো বাক্য লিখি, তোমরা আমাকে বলবে যে বাক্যটা ঠিক নাকি ভুল। হ্যাঁ, আমি এখানে কমেন্টে দেখব। আমরা একটা গান শুনতাম, তোমরা শুনছো কিনা, তোমাদের বড়রা শুনছে। হ্যাঁ, খায়রুনলো তোর লম্বা মাথার কেশ, তোর লম্বা মাথার কেশ, তারপরে চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। আচ্ছা, এখন তোর লম্বা মাথার কেশ, এই জায়গাটা ঠিক নাকি ভুল একটু বলো। দ্বিতীয়ত, ধরো আমাকে তুমি দাওয়াত দিছো, এখানে একজনের নাম দেখতে পাচ্ছি, ওর নাম হচ্ছে জসিম। জসিম ধরো আমাকে দাওয়াত দিছো, বলছে ভাইয়া আপনি আমাদের বাসায়, আপনি হচ্ছে আমাদের বাসাতে আসবেন, আপনি সস্ত্রীক আমন্ত্রিত। একটু বুঝো তো আসলে কি বাংলা কঠিন নাকি আমরা এটাকে কঠিন বানায় রাখছি? খুব সহজ, খুব কমন, তুমি জানো, হয়তো তোমাকে দিলে তুমি এখন এটাকে সলভ করে দিতে পারবা, কিন্তু এখানে আসলে মার প্যাচটা কোথায়, কিভাবে আসলো? বাক্যগুলো ঠিক নাকি ভুল একটু বলো তো, একটু বলো। ডাক্তার রুবাইয়া তারা দেখতে পাচ্ছি এখানে বলছে ভুল, মাথা লম্বা না। আচ্ছা, এটা কোন ক্লাসের ক্লাস? এটা হচ্ছে এইচএসসির ক্লাস। আচ্ছা, একজন বলছে হচ্ছে ভাই সস্ত্রীক হবে, এখানে থাকবে না, মানে ব থাকবে না ফলা হিসাবে। আচ্ছা, আর কেউ? তোমরা কি বুঝতে পারছো দুটোই ভুল নাকি দুটোই ঠিক, নাকি একটা ভুল একটা ঠিক?
আচ্ছা, যদি আমরা এই বাক্যটাকে ঠিক হিসাবে নিই এটাকে, তাহলে এই যে 1847 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জন্য বিশাল কাজ করে দিয়ে গেলেন। উনি যে বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলাকে আবিষ্কার করলেন বেতাল পঞ্চবিংশতি বইয়ের মাধ্যমে, তাহলে বিদ্যাসাগরের প্রতি আমাদের বড় ধরনের একটা বলতে পারে একটা অবজ্ঞা অবহেলা ট্রল হবে। কারণ ওখানে তিনি দেখাইছেন বিশেষ্য কোথায় বসবে, বিশেষণ কোথায় বসবে, কর্তা কর্মক্রিয়া। খেয়াল করো, আমরা যে কর্তা কর্মক্রিয়াকে বসাই বাংলা বাক্যে, এই যে কর্তা দিই, তারপরে যে হচ্ছে কর্ম দিই, তারপরে কি দিই, তারপরে দিই হচ্ছে ক্রিয়া। এই যে সিকোয়েন্স, এটা দিয়েছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা খালি জ্যোতি চিহ্নের কথাটাই জানো। এর বাইরে বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা মানে শব্দগুলো পরপর বসলে কে কার আগে বসে কে কার পরে বসে, এটা হচ্ছে অভ্যন্তরীণ শৃঙ্খলা। আচ্ছা, বিশেষ্য কখন বসে, বিশেষণ কখন বসে? এখন দেখো তো, লম্বা মাথার কেশ, এই লম্বা হচ্ছে বিশেষণ, ঠিক তো? আর মাথা হচ্ছে বিশেষ্য। তো সিস্টেম বলছে এই বিশেষণটা এই বিশেষ্যটাকে বিশেষিত করছে, মানে অ্যাডজেক্টিভটা নাউনটাকে মডিফাই করছে। তো বাক্য অনুযায়ী অর্থ দাঁড়াইলো লম্বা মাথার কেশ, মানে মাথাটা লম্বা, ঠিক না? কিন্তু বাস্তবতা হচ্ছে লম্বা হওয়ার কথা কেশটা, মাথাটা না। তাহলে বসানোর সময় আমি কিভাবে বসাবো? আমি লিখবো খায়রুন লো তোর মাথার লম্বা কেশ, এই হবে কথা, মাথার লম্বা কেশ। তারপরে চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। যাই বলি না কেন, কোনো মেয়ের মাথা যদি লম্বা হয় তার জন্য কেউ পাগল হওয়ার কথা না। তাহলে দেখো আমাদের সমাজে খুব প্রচলিত অথচ ভুল। কেন? এখানে সমস্যাটা কি? সমস্যাটা হলো আগে মনে রাখবা বিশেষণ বসে তারপরে বিশেষ্য বসে, অর্থাৎ তুমি যে বিশেষ্যটাকে বা নাউনটাকে মডিফাই করতে চাচ্ছ তার আগে ঠিক আগে তুমি বিশেষণটা দিবা। এখানে লম্বাটা মাথার আগে বসার কারণে মাথাকে লম্বা বোঝাচ্ছে, কিন্তু আমি এখানে আসলে বোঝাতে চাচ্ছি কেশটাকে, এই জন্য কেশের আগে বসাইতে হবে। এগুলো সবগুলো প্রয়োগ অপপ্রয়োগের আলোচনার অংশ, বুঝছো? আর এখানে তো বড় ধরনের একটা মানে অপরাধী হয়ে গেছে এই সস্ত্রীকের। মনে রাখবা এই স যদি থাকে বফলা হিসাবে স, তখন হলো নিজ, আর যদি শুধু স থাকে শুধু, তখন হলো সাথে। কথা কি বুঝছো? এবার এই পাশে দেখো, মনে রাখো যদি আমরা এরকম করে দিয়ে লিখি স্বাক্ষর, আর যদি এরকম করে লিখি স্বাক্ষর, দুটোরই কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। উপরের যে স্বাক্ষর নিজের অক্ষর, অর্থাৎ এটা হলো সিগনেচার। কথা কি বুঝছো? আর এই স্বাক্ষর মানে হচ্ছে অক্ষর জ্ঞান আছে এমন মানুষ, অর্থাৎ অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ। এখন তুমি যখন লিখো, লেখার সময় যদি কোনো কারণে এই স্বাক্ষর হয়ে যায়, অর্থগত কত ধরনের বড় একটা মারপেচ ঘটবে একটু বুঝে নাও। তাহলে এখানে আপনি স্বস্তিক আমন্ত্রিত অর্থ যদি এমন হয় যে আপনি নিজের বউ নিয়ে বেড়াইতে আইসেন, খারাপ লাগে না শুনতে? তাহলে কথাটা কি, তুমি আসলে এটাই মিন করতে চাইছো যে ভাবি সহ আসবেন ভাইয়া। তো ভাবি সহ আসবেন মানে কথাটা এই সস্ত্রিক না, ওখানে বফলাটা থাকবে না, থাকবে কি হবে এইরকম, সস্ত্রিক মানে স্ত্রী সহ আসবেন, এই হলো কথা। তাহলে একটা বফলা দিলে অথবা না দিলে কত বড় ধরনের মানে কবিরা গুনার মতো ঘটনা ঘটে যাচ্ছে, দেখছো ব্যাপারটা? আর এখানে ওই বিশেষণ ঠিকঠাক মতো দিতে না পারার কারণে যেটা ঘটছে সেটার নাম না হয় নাই বললাম। তো এগুলো আমরা প্রয়োগ উপপ্রয়োগের ক্লাসে আলোচনা করব। আসলে যে বাংলা ব্যাকরণ কঠিন কিছু না, বোরিং কিছু না, সেগুলো নিয়ে তোমাদের সাথে প্রচুর কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ। তোমরা কি বুঝতে পারছো যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বললাম? এখন বাংলা নিয়েও তো আলোচনা হলো, ইংরেজি নিয়েও তো আলোচনা হওয়ার দরকার আছে, ঠিক কিনা বলো? তাহলে ইংরেজি নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবেন তোমাদের শ্রদ্ধেয় আতিক ভাইয়া। আতিক, আমি তোমাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। কাউসার ভাইয়া খুবই সুন্দরভাবে তোমাদেরকে দেখালো আসলে কিভাবে বাংলা পড়তে হয়, কিভাবে আসলে আমরা বাংলাটাকে কঠিন বানাই, একটা সহজ জিনিসকে আমরা কঠিন বানাই। আমাদের বাংলার মতো কিন্তু আমরা ইংরেজিতেও একইভাবে হচ্ছে গিয়ে আমরা এগোবো। আমাদের এখানে হচ্ছে গিয়ে ইংলিশ ফার্স্ট পেপার থেকে আমরা 24টা লেকচার এবং ইংলিশ সেকেন্ড পেপার থেকে 24টা লেকচার, টোটাল তোমাদের জন্য 48টি লেকচার আমরা সাজিয়েছি। এবং প্রতিদিন তোমরা জানো ডাবল লেকচার হবে, তার মানে প্রতিদিন একটা হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট পেপার থেকে পড়বো এবং প্রতিদিন একটা পড়বো হচ্ছে গিয়ে আমরা সেকেন্ড পেপার থেকে। মানে তুমি ফার্স্ট পেপার যেই লেসনটা পড়বে ওই লেসন থেকেই তুমি গ্রামারের যেই টপিকগুলো আছে সবগুলো কিন্তু খুবই ভালোভাবে শিখতে পারবে। তোমরা এই যে আমাদের জার্নিটা আছে বাংলা ইংলিশ ফুল কোর্স কিংবা আইসিটির, এই জার্নিতেই তোমরা আসলে দেখতে পাবে কিভাবে এইচএসসিতে ভালো করার মাধ্যমে এইচএসসির যে লেসনগুলো আছে সেগুলো পড়ার মাধ্যমে তোমরা অ্যাডমিশনেও নিজেকে এগিয়ে রাখতে পারো।
সেটা তোমাদেরকে আমাদের হিমেল ভাইয়া কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবে আসলে যে একটা লেসন আমি যখন পড়ছি ওই লেসনটাতে কিভাবে আসলে আমি এইচএসসির মধ্যে যা পড়ছি সেটাই আবার অ্যাডমিশনেও আসছে। তার মানে আমরা যখন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একই দিনে ডাবল লেকচার পড়বো তখন আমরা শুধুমাত্র এইচএসসির জন্যই নয় বরঞ্চ অ্যাডমিশনের জন্য পড়বো। তোমাদের সাবরিনা আপু তোমাদেরকে বাংলার মধ্যে কিভাবে আসলে বইটা সাজানো হয়েছে সেটা দেখিয়েছেন। আমি তোমাদেরকে ইংরেজির আমাদের প্যারালাল টেক্সটটা কীভাবে সাজানো হয়েছে সেটার একটা ডেমো তোমাদেরকে দেখাতে চাই। তোমরা যদি একটু খেয়াল করো ইয়ার মধ্যে থেকে আমরা যদি একটু খেয়াল করি ইংরেজি এখানে আছে, দেখো তোমাদের জন্য আমরা যদি একদম শুরুতে যাই, শুরুতে আমরা টপিকটা নিয়েছি হচ্ছে মডিফায়ার। হ্যাঁ, তোমরা এর আগে কখনো মডিফায়ার হয়তো পড়োনি, কখনো হয়তো শুনোনি, হ্যাঁ হয়তো নাম শুনেছো বা পড়োনি আর কি। হ্যাঁ, সো ইংরেজির যে আমাদের একটা টপিক যদি আমি ধরি, আমরা সবার আগে ওই টপিকটার সম্বন্ধে একটা ফি ওয়ার্ডস বক্স রেখেছি। তুমি ওই টপিকটা না শুনতে পারো, তুমি না জানতে পারো ওই টপিকটা দ্বারা আসলে কী বোঝায়। সো এই যে ফি ওয়ার্ডস বক্সটা আছে এইখানে কিন্তু তুমি ওই সকল জিনিসগুলা জেনে যাবে যে এই টপিকটা আসলে কেন এসেছে, তোমার জীবনে এটা কেন ব্যবহার করব, আমরা ইংরেজিতে এটা কিভাবে ব্যবহার করব, সেই জিনিসটা এই ফিউ ওয়ার্ডস পড়লেই কিন্তু তুমি বুঝে যাবে। এরপরে আমরা কিছু সাম টিপস নিয়ে এসেছি কিভাবে আসলে তুমি কোন টিপসগুলো ফলো করবে, কিভাবে পরীক্ষার খাতায় লিখবে, এমন ছোট করে কয়েক লাইনের মধ্যে আমরা কিছু টিপস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। দেন আমরা হচ্ছে টপিকটা সম্বন্ধে আমরা বলবো। দেখো সুন্দর করে মডিফায়ার কাকে বলে, মডিফায়ার কয় ধরনের হয়, এবং দেখো খুবই সুন্দর একটা ভিজুয়াল কিন্তু তোমাদের জন্য ইউজ করা হয়েছে। তোমরা এক পলকেই কিন্তু দেখে বুঝে ফেলতে পারবে কোন কোন জিনিসগুলো আমরা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করব, কোন জিনিসগুলো আমরা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করব। পোস্ট মডিফায়ারও কিন্তু এরকম সুন্দর একটা ভিজুয়াল দেখিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে। সো আমাদের বইগুলার একটা আলাদা বিশেষত্বই হলো এটা, আমরা বিশ্বাস করি শুধুমাত্র পড়া নয়, রিডিং পড়া নয়, একটা জিনিস দেখা, ভিজুয়াল যে জ্ঞানটা আছে বা ভিজুয়াল যে মেধাটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো তুমি এটা দেখলেই কিন্তু আসলে তোমার কী কী মডিফায়ার তোমাকে ব্যবহার করতে হবে সেই জিনিসটা কিন্তু তুমি বুঝে যাবে আসলে। হ্যাঁ, এরপরে আমরা ডিটেল ডিসকাশন, আমরা জানি গ্রামারের প্রত্যেকটা টপিকেরই আলাদা রুলস আছে এবং রুলস অনুসারে সেগুলো অ্যাপ্লাই করতে হয়। এখন আমি ধরো তোমাকে একটা রুলস পড়ালাম, ওই রুলস অনুসারে একটা এক্সাম্পলও তোমাকে আমি দেখালাম, কিন্তু তুমি ওই এক্সাম্পলটা আসলে কানেক্ট করতে পারলা না তোমার ওই যে বোর্ড পরীক্ষায় যেটা আসবে কিংবা তোমার অ্যাডমিশন টেস্টে যেটা আসবে। সো কানেক্ট যদি না করতে পারো ওই রুল পরে কিন্তু আসলে তোমার কোনো লাভ নেই। সেই জন্যই আমরা কি করেছি, প্রত্যেকটা রুলসের সাথেই বিগত বছরের প্রশ্ন যুক্ত করেছি। দেখো যখন তুমি হচ্ছে প্রথম রুলটা পড়বে ওই রুলের সাথে কানেক্টেড ওই ধরনের একটা কিন্তু প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে, যাতে শুধু তুমি মাত্র রুলটাই পড়ো না, একটা এক্সাম্পলই পড়ো না, বরঞ্চ তুমি বোর্ড পরীক্ষার একটা প্রশ্ন সমাধান করো এবং বোর্ড পরীক্ষায় যখন তুমি পরীক্ষা দিবে ওই রুলটা ব্যবহার করেই কিন্তু তুমি কী করতে পারবে, সুন্দর করে কানেক্ট করে আনসারগুলো করতে পারবে। এরকম করে প্রতিটি কিন্তু দেখো, প্রতিটি কিন্তু রুলের সাথে সাথেই আমাদের বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে। আমরা যদি দেখি যশোর বোর্ড 24, আলিম 24, এবং এখানের মধ্যে দিনাজপুর 24, আলিম 24, আমরা আরও যদি নিচে আসি দেখো ঢাকা বোর্ড হচ্ছে গিয়ে 24। এরকম করে প্রত্যেকটা কিন্তু রুলের সাথে সাথে আমরা কি করেছি, একটা একটা করে বা একাধিক আমরা হচ্ছে গিয়ে বোর্ড প্রশ্ন যুক্ত করেছি, যাতে তুমি রুলটা তো পড়োই, রুলটা তুমি শিখবেই, পাশাপাশি এক্সাম্পল হিসেবে তুমি বোর্ড প্রশ্ন সমাধান করবে, যেটা তোমার বোর্ড পরীক্ষায় যে কোনো ধরনের বাক্য যেটাই দিক না কেন, যেই গ্রামার অ্যাপ্লাই করার জন্য দিক না কেন, সেটা তুমি সরাসরি কানেক্ট করতে পারো এবং তোমার জন্য আনসার করতে অনেক সুবিধা হয়। হ্যাঁ, সো এখন হচ্ছে গিয়ে আমি আমার শ্রদ্ধেয় হিমেল ভাইকে ডেকে নিয়ে আসবো। আমরা দেখবো আসলে আমরা এই যে ইংরেজি পড়বো এই যাত্রাটা আমাদের কীরকম হবে, সেটা একটা ডেমোই হচ্ছে গিয়ে হিমেল ভাইয়া আমাকে দেখাবেন আর কি। হ্যাঁ, ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আতিক। আচ্ছা, সো কাউসার ভাই তো বাংলা যেমন দিয়েছেন, আমি একটু ইংরেজি দেখাবো যে কীভাবে কী করবো আর কি। সো অনস্ক্রিন দেখতেই পাচ্ছ একটা রিডিং প্যাসেজ আছে, তো এটা কীভাবে পড়বো। অনেকে হয়তো বলে যে এটা কি আমরা কি শুধু বাংলা অর্থ দিয়ে পড়াবো। হ্যাঁ, বাংলা অর্থ তো পড়াবোই, সাথে ইন ডেপথে প্রত্যেকটা লাইনের মধ্যে কী ধরনের গ্রামাটিক্যাল আইটেমস আছে সেটাও কিন্তু ইন ডিটেলসে দেখাবো। যেমন আমি যদি পড়াই এটা কীভাবে পড়াবো, দেখো ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এখানে তো সাবজেক্ট দেখতে পাচ্ছি, ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করলো ইন এ ভিলেজ, একটা ভিলেজে, কোথায়, সেন্ট্রাল রাশিয়াতে, অন 6 মার্চ 1937। এখানে কিছু ব্যাপার আছে। এই বাক্যটা হয়তো আমরা জানি জন্মগ্রহণ করে ওয়াজ বর্ন প্যাসিভেদ আছে। ব্যাপারটা কি দেখো কীভাবে বলি, এই যে একটা আর্টিকেল আছে আর যে একটা প্রিপোজিশন আছে। সো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের মাঝখানে কোনো একটা শব্দ বসলে এটা কনফার্ম নাউন হবে। আবার রিপিট করছি, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের মাঝখানে কোনো একটা শব্দ বসলে এটা কনফার্ম নাউন হবে। সে ফর এক্সাম্পল দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। সো দেখো ডেভেলপমেন্টের মানে আগে আর্টিকেল দা আছে আর ডেভেলপমেন্টের পরে অফ আছে।
সো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের মাঝখানে একটা শব্দ, সেটা কনফার্ম কী হবে? ইট শুড বি নাউন। সো হিয়ার ইট ইজ, ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন আ ভিলেজ ইন সেন্ট্রাল রাশিয়া অন 6 মার্চ 1937। এই বাক্যটা হচ্ছে এরকম। তারপরে দেখি হার ফাদার, এখানে যে হার দেওয়া আছে দেখো, হার, হারকে ইংলিশ গ্রামারে বলা হয় এটাকে পজেসিভ অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ দিস? পজেসিভ অ্যাডজেক্টিভটা কি? বুঝতেই পারছো, নেম সাজেস্ট, নামটা সাজেস্ট করছে অ্যাডজেক্টিভ, এবং যে অ্যাডজেক্টিভটা কোনো কিছু পজেশন বোঝায়। তো পজেশন মানে হচ্ছে মালিকানা, ওন করা কোনো কিছু। মাই ফাদার, তো এই ফাদার হচ্ছে একটা নাউন, নাউনের আগে তুমি মাই দিছো, এই নাউনের আগে দেখো সেই মাই যে আছে, মালিকটা কিন্তু বসে আছে। সাচ লাইক দিস, এখানে হার ফাদার, তো ফাদার শব্দ হচ্ছে এখানে নাউন। সো নাউনের আগে এখানে হার যেটা আছে সেটা হচ্ছে তোমার পজেসিভ অ্যাডজেক্টিভ। কোত্থেকে আসে? প্রোনাউন থেকে আসছে। এনিওয়ে, তো হার ফাদার ওয়াজ এ ট্রাক্টর ড্রাইভার অ্যান্ড হার মাদার, দেখো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আবার এখানে নাউন আছে, ওয়ার্ক পাস্ট টেন্সে দেওয়া আছে, ইন এ টেক্সটাইল প্ল্যান্ট। ওকে ফাইন। তারপরে অ্যাট দ্য এজ অফ 8 শি বিগেইন হার স্কুলিং, হার একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে স্কুলিং, এই বাক্যের কনটেক্সটে ভার্ব প্লাস আইএনজি, দিস ইজ নাউন। জিরন্ডও বলতে পারো। বাট কিন্তু, এই বাটটা কী হবে? বাট ডিড নট, কিন্তু এখানে কি দিস ইজ কনজাংশন। বাট ডিড নট এনজয় ইট মাচ, এই যে মাছ, মাছটা কী হবে? মাছ কিন্তু এখানে একটা অ্যাডভার্ব। কেন? কাকে মডিফাই করলো? এনজয় মাছ, ভার্বকে। সো ভার্বকে মডিফাই করলে সেটা কী হয়? অ্যাডভার্ব হয়। শুধু বাংলা অর্থ না, প্রত্যেকটা লাইনের মধ্যে এখানে কোন কোন গ্রামার আইটেমসগুলো আছে ইন ডেপথে আমরা এইভাবে কিন্তু লোকেট করে করে দেখিয়ে দেবো যে কী হচ্ছে, কোথায় কোথায় কী হচ্ছে। সো কেন এভাবে পড়বো? অনেকে প্রশ্ন করতে পারো, ভাই পেপার 1-এর মধ্যে, ফার্স্ট পেপারের মধ্যে এইসব গ্রামার কেন আমি পড়বো? একটু যদি দেখো বিশাল প্যাসেজটা দেখো, আমি যদি একটু দেখি, এই যে দেখো কোথায় আসছে এটা, এটা বরিশাল বোর্ড 2024-এ। বরিশাল বোর্ড 2024-এ দেখো বোর্ড পরীক্ষায় প্রশ্ন কেমন আসে। অনেকে হয়তো আমাদের প্রচলিত যে বইগুলোতে আমাদের এমসিকিউ দেখি, এমসিকিউতে কি এই শব্দটা কোন পার্সেসপিভ মানে গ্রামাটিক্যাল আইটেম যেগুলো সেখান থেকে প্রশ্ন হয়তো খুব কম আসে, কিন্তু গত বছর 24-এ বোর্ড পরীক্ষার মধ্যে এই ধরনের প্রশ্ন আসতেছে। যেমন দেখো, ইট ওয়াজ হার এক্সপার্টিজ ইন স্কাই ড্রাইভিং দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ কসমোনট। দ্য ওয়ার্ড স্কাই ডাইভিং, দেখো এই যে স্কাই ডাইভিং এখানে বলছে স্ট্যান্ডস ফর, স্কাই ডাইভিংটা এখানে কি দেখো, ইন কিন্তু একটা প্রিপোজিশন। তো শব্দটা কি বলছে? দিস ইজ প্রিপোজিশন, প্রিপোজিশন। তাহলে প্রি মানে কি হচ্ছে? এখানে প্রি মানে হচ্ছে তোমার পূর্বে, আর পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। তাহলে সেটা কার পূর্বে হবে? সেটা কোনো নাউনের পূর্বে হইতে পারে, বা কোনো প্রোনাউনের পূর্বে হইতে পারে, অথবা কোনো নাউন ফ্রেজ তার পূর্বে হতে পারে। তাহলে এখানে আমি দেখছি ইট ওয়াজ হার এক্সপার্টিজ ইন স্কাই ড্রাইভিং দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনট। এখানে বলছে এখানে ইনের পরে এই যে স্কাই ডাইভিং, দিস ইজ প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে স্কাই ডাইভিংটা কী হবে? এটা কি প্রেজেন্ট পার্টিসিপল? তো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যখন সেটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তারপর হচ্ছে জিরান, জিরান সেটা একটা ভার্ব প্লাস আইএনজি, সেটা কাজ করে কিসের মতো? নাউনের মতো। স্কাই ডাইভ থেকে আসছে স্কাই ডাইভিং, তো দ্যাটস ওয়াই এটার অ্যান্সার কোনটা হবে? দেখো এটা বি নাম্বার। তো তার মানে দেখা যাচ্ছে ইংলিশ পেপার 1-এ যেটা ফার্স্ট পেপারে কোনো লাইন পিক করবে এবং সেখানে কোনো গ্রামাটিক্যাল আইটেম বা কোনো গ্রামাটিক্যাল যে কোনো টপিক কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে। 24 ব্যাচে দেখো বরিশাল বোর্ডে 24 ব্যাচে এরকম দিয়েছে। সো আমাদের ট্র্যাডিশনাল যেই কী বলে কোনো ফ্যাক্টস অ্যান্ড ফিগার যেগুলো পিক করে, এটার বাইরেও দেখো ইন ডেপথে লাইন থেকে পিক করে কিন্তু প্রশ্ন আসতে পারে গ্রামারের মধ্যে। আরেকটা যদি দেখি, এটাই শেষ। তেরেস্কোভা লকড, আরেকটা দেখো, এটাও 24-এ আসছে। তেরেস্কোভা লকড মোর ফ্লাইট টাইম দ্যান দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট। এখানে বলছে আইডেন্টিফাই দ্য ক্লজ, কোনটা এখানে আইডেন্টিফাই দ্য ক্লজ কোনটা ছিল? আন্ডারলাইন ছিল তোমার এখান থেকে, আন্ডারলাইন থেকে হু হ্যাড ফ্লোন এইটুকু ছিল, ব্লা 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 এই পর্যন্ত, ডেট পর্যন্ত। তাহলে হু থেকে এই ডেট পর্যন্ত আন্ডারলাইন করা ছিল। জিজ্ঞেস করেছিল এটা কোন ক্লজ, দেখো পুরো গ্রামার আইটেম কিন্তু দেখো ফার্স্ট পেপারের লাইন থেকে পিক করে জিজ্ঞেস করতেছে। তাহলে এটা কি হবে? সো এখানে দেখো অ্যাস্ট্রোনটস, দিস ইজ প্লোরাল, প্লোরাল হচ্ছে নাউন। সো নাউনকে ডিসক্রাইব বা মডিফাই করলে সেটা কি হয়? নর্মালি অ্যাডজেক্টিভ হয়। আর এখানে হ্যাড ফ্লোন দেখো এই অ্যাস্ট্রোনটসের সাথে কি করা? অ্যাগ্রি করা, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। সো এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে এই যে এটা আছে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্ব থাকা মানে কি? দিস ইজ ক্লজ, ইটস নট ফ্রেজ। তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এখানে ফাইনাইট ভার্ব থাকার কারণে সেটা ক্লজ হয়ে যাবে। তাহলে এখানে নাউন ক্লজ সেটা হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? এখানে বি নাম্বার। তো দেখতে পাচ্ছি আমি যদি ফার্স্ট পেপারের লাইন যদি এভাবে টু দ্য পয়েন্টে ইন ডেপথে আমি যদি না পড়ি, তাহলে যে গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আসতেছে বোর্ড পরীক্ষায় তো পারা সম্ভব না, কারণ এগুলো এরকম প্রশ্ন আসতেছে, আর অ্যাডমিশনের কথা তো বলাই বাহুল্য। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমার ইংলিশের পার্টের অ্যাপ্রোচটা আমি কিভাবে করব। এখন আমি বাকিটা হ্যান্ড ওভার করছি। ওকে,
থ্যাংক ইউ হিমেল ভাইয়া। ওকে, এখন আইসিটি, তাই না? অ্যান্ড মোটামুটি বলা যেতে পারে আমাদের জন্য আইসিটি হলো কি, মানে সবচেয়ে ফ্যাসিনেটিং সাবজেক্টগুলোর একটা, মানে বাকি দুইটার মানে সবগুলোর তুলনায় অবভিয়াসলি। অ্যান্ড আইসিটির প্রতি মানে আমরা কীভাবে পড়বো বা অ্যাকচুয়ালি আইসিটির প্রতি আমাদের বিষয়গুলো কীরকম থাকবে সেগুলো আমাদের একটু জানা দরকার। বাট তোমাদের আইসিটিতে আমরা 3জন ভাইয়া থাকবো। সো মনে হয় ক্লাসের শুরুতেই আমি আমার পরিচয় দিয়েছি, আমার সাথে আরও 2জন ভাইয়া থাকবে। ভাইয়াদের সাথে একটু পরিচয় তোমরা হয়ে নাও, তারপরে আমরা এই কোর্সের ডিটেলস সম্পর্কে একটু বলছি, কেমন? হ্যালো এভরিওয়ান। সো আইসিটি কোর্সে তোমাদের সাথে আমরা 3জন থাকবো মোস্টলি। অর্ক ভাইয়ের সাথে তো তোমার পরিচয় আছেই। আমার নাম হচ্ছে অনন্ত, আর আমার সাথে থাকবে রিফাত। আমি এবং রিফাত দুইজনই বুয়েটের কম্পিউটার সায়েন্স থেকে, আমি বের হয়ে গেছি, রিফাত এখনও পড়াশোনা করতেছে। রিফাত। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ রিফাত হোসেন। অনন্ত ভাই যেটা বললো, আমি হচ্ছে বুয়েটে আছি সিএসসি ডিপার্টমেন্টে। সো আমরা 3জন হচ্ছে তোমাদের সাথে আইসিটি ক্লাসে থাকবো। সো ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। ওকে, এখন অর্ক ভাই তোমাদের সাথে একটু কোর্স ডিটেলস নিয়ে কথা বলবে, তারপর আমরা এগেইন বাংলা ইংলিশের মতো ছোট্ট একটা ডেমো ক্লাস করবো আইসিটির। ওকে ওকে, থ্যাংক ইউ অনন্ত। আচ্ছা, প্রথমত যে আইসিটির ব্যাপারটা যদি তোমাদের আরেকবার একটু মনে করাই দিই, যে তোমরা যদি এই ব্যাচের কথাও খেয়াল করো, যে এরা কিন্তু মেইনলি যে পরীক্ষাগুলো দিতে পেরেছিল তার মধ্যে কি বাংলা, ইংলিশ, আইসিটি আর সাথে মনে হয় কেমিস্ট্রি একটা পরীক্ষা দিতে পেরেছিল, তাই না? তো এখন ফিজিক্স বা কেমিস্ট্রি কোনো একটা পরীক্ষা দিতে পেরেছিল। তো এখন তার মানে কি অবভিয়াসলি বাংলা, ইংলিশ, আইসিটি এই পরীক্ষাগুলো প্রথম দিকে হয়ে যায়। এই পরীক্ষাগুলো যদি আমাদের খুব ভালো হয়, নর্মালি একটা কনফিডেন্স আমাদের কি বুস্ট আপ দেয়, অ্যান্ড অবভিয়াসলি কি বাকি পরীক্ষাগুলোও সেই বুস্ট আপের জন্য ভালো হয় মোটামুটি। আর অবভিয়াসলি আমাদের বোর্ডের ক্ষেত্রে পাশাপাশি ছাড়াও অ্যাডমিশনের ক্ষেত্রেও মোটামুটি আইসিটি বেশ, মোটামুটি না খুব ইম্পর্টেন্ট বলা যেতে পারে। তো প্রথমে একটু দেখি যে আমরা কীভাবে পড়বো। প্রথমত যে অবভিয়াসলি আমরা সম্পূর্ণ সিলেবাসটাই টার্গেট করতেছি বা টার্গেট করবো অ্যাকচুয়ালি, তার মানে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 আমাদের যে আইসিটি আছে সেটা আমরা ফুল পড়বো। অ্যান্ড আরেকটা বিষয়, এটা কিন্তু আমাদের আইসিটি 25 অ্যান্ড 26 বোথ ব্যাচের ক্ষেত্রে। যারা 25 ব্যাচ তারা হলো মোটামুটি আমরা বই পেয়ে গেছি এবং 1 বছর পড়ছিও আমরা, এবং সেক্ষেত্রে হয়তো দেখা গেছে অনেক রকম শব্দ পড়তে গিয়ে, বিভিন্ন চ্যাপ্টারগুলো পড়তে গিয়ে ভালো রকমের প্যারা খেয়েছি বা অনেক কিছু বুঝছি, অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে। আবার চ্যাপ্টার 5 অনেকে হয়তো শুনছো যে প্রোগ্রামিং, ভাইয়া আমরা এখনই প্রোগ্রামিং করে ফেলবো। আবার চ্যাপ্টার 3 বিভিন্ন রকম সার্কিটের ব্যাপার স্যাপার আছে, এগুলোকে আমরা কাভার করতে পারবো, এই টাইপের বিষয় অনেকের কি যে মাথায় কাজ করে। তো মোটামুটি 25-এর ক্ষেত্রেও সেগুলো কাভার হবে। আর যারা 26 নতুন আমরা ইন্টারে উঠেছি, ভাই এখন এই আইসিটি কঠিন একটা জিনিস, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, মানে এখন আমরা এতটা টেকনিক্যাল, সো হাউ দিস কুড বি, তাই না? সো এই টাইপের জিনিসপাতি আমরা দেখবো, প্যারা নাই। তো প্রথমত আমরা ফুল সিলেবাস অবভিয়াসলি দেখবো। সবচেয়ে যে আমাদের ইন্টারেস্টিং বিষয়গুলোর একটা, সেটা হলো কি প্যারালাল টেক্সট। প্রথমত আমাদের কোশ্চেন থেকে যে ভাই আমরা কোন বইটা পড়বো, যে বাজারে তো অনেক বই আছে আমাদের, এত বইগুলোর মাঝখানে আমরা কোনটা দেখবো। সেই ক্ষেত্রে আমি যেটা নর্মালি বলি, তুমি যে কোনো একটা বই ফলো করতে পারো, বাট এখানকার যে প্যারালাল টেক্সটগুলো অবভিয়াসলি যতগুলো বই আছে, এবং কি যে মোটামুটি বই পড়ার ক্ষেত্রে একটা প্রবলেম আমাদের হয়, সেটা হলো কি ভাইয়া বইয়ের ভাষা বুঝতেছি না। ক্লাসে আপনি পড়ালেন আমরা বুঝতেছি, বাট বইয়ের ভাষা বুঝতেছি না। তো ক্লাসে আমরা যেভাবে পড়াই সেই ভাষাতেই আমরা অ্যাকচুয়ালি তোমাদের বইটা লেখার চেষ্টা করেছি। এই প্যারালাল টেক্সটটা মানে আমরা চেষ্টা করেছি যে কি যত ভালোভাবে তোমরা বুঝতে পারো বা যে অ্যাপ্রোচে পড়ালে তোমরা সবথেকে ভালো বুঝতে পারো, সেইভাবে প্যারালাল টেক্সটটা অ্যাকচুয়ালি লেখা। অ্যান্ড এটা একটু পরে তোমরা দেখতে পারবা যে আমাদের আইসিটি প্যারালাল টেক্সটের ধরনটা কীরকম, বাংলা ইংলিশের মতো। ওকে, তো নেক্সট হলো অবভিয়াসলি যে আমাদের লেকচারের সংখ্যা কয়টা। লেকচারের সংখ্যা হলো 54টি। তার মানে হলো প্রতিটা ক্লাসে হলো যে আমাদের প্রতিদিন ডাবল ক্লাস, তার মানে প্রতিদিন আমাদের 2টা করে লেকচার পড়ানো হবে। তার মানে আমাদের টোটালে 27টা ক্লাস হচ্ছে, অ্যান্ড প্রতিদিন আমরা 2টা করে লেকচার কভার করব। অ্যান্ড পাশাপাশি আমাদের ক্লাস হবে, যে কবে কবে ক্লাস হবে, যে আমাদের মোটামুটি বন্ধের দিনই ক্লাস রাখার চেষ্টা করা হয়েছে, শুক্র এবং শনিবার। তো সপ্তাহে 2 দিন ক্লাস হচ্ছে। ডেইলি অবভিয়াসলি পরীক্ষার বিষয়, যেটা তোমরা একটু প্যারা খাও, যে বাট প্যারা খাইলেও পরীক্ষা যদি দাও অবভিয়াসলি কি প্রিপারেশন ভালো হবে, তাই না? সো এমসিকিউ এক্সাম ডেইলি দিব আমরা। মান্থলি এক্সাম হচ্ছে 6 সেট, 6 সেট। আর হলো কি আমাদের অবভিয়াসলি বাংলা ইংলিশে যেরকম তুমি কিউএনএ সার্ভিস পাচ্ছ, তেমনি আমাদের আইসিটির ক্ষেত্রেও কিউএনএ সার্ভিসটা থাকছে, যেখানে তোমাদের যত রকমের কি তোমাদের কনফিউশন আছে সেটা হলো কি ফুল আমাদের এই জায়গাতে কভার হয়ে যাচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি তার মানে তুমি তোমার পরীক্ষার জন্য তোমার যতখানি প্রিপারেশন দরকার এবং আইসিটি সম্পর্কে এই বইটা সম্পর্কে যতটুকু তোমার লাগতেছে এবং যতটুকু টপিক আছে তোমার হয়তো পরীক্ষায় লাগতেছেও না, আশা করি সেটা সম্পর্কেও তোমার খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে। অ্যান্ড তোমাদের যে সবচেয়ে বড় কোশ্চেনগুলোর একটা, ভাইয়া কখন ক্লাসটা হবে? ব্যাচের সময় থাকবে বিকাল 3টা ইংলিশ ভার্সনের জন্য, এবং হলো তোমার সন্ধ্যা 6টা বাংলা ভার্সনের জন্য। তো আশা করি ক্লাসগুলোতে তোমাদের সাথে দেখা হবে। আর দেন হলো আমরা যদি পরবর্তীতে যাই, যে আমাদের প্যারালাল টেক্সটের বিষয়টা কীরকম সেটা আমরা একটু দেখব। তার আগে হলো আরেকটা জিনিস তোমাদের আমি একটু বলে দিই,
সেটা হলো যে আমাদের যে লেকচার ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে আইসিটির ক্ষেত্রে। প্রথমত চ্যাপ্টার 1 ক্ষেত্রে আমাদের 2টা লেকচার থাকবে। চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে আমাদের 4টা লেকচার থাকবে, তার মানে 2টা ক্লাস অ্যাকচুয়ালি। চ্যাপ্টার 3 এর ক্ষেত্রে সংখ্যা পদ্ধতি, মানে মোটামুটি এই যে চ্যাপ্টার 3 অ্যান্ড চ্যাপ্টার 5, মোটামুটি মনে হয় এই 2টা চ্যাপ্টার তোমাদের কাছে একটু মানে যথেষ্ট আতঙ্কের বিষয়। যে চ্যাপ্টার 3 এই যে আমাদের ডিজিটাল ডিভাইস, বিশেষ করে সার্কিটের ব্যাপার স্যাপার আছে, খুব কঠিন হয়ে যায়, তাই না? আর যে চ্যাপ্টার 5 প্রোগ্রামিং, এখনই প্রোগ্রামিং করে ফেলতেছি আমরা, সো নট এ বিগ ডিল, ঠিক আছে? আমরা দেখব যে আসলে জিনিসগুলো সোজা, মানে সোজা না হলেও সোজা কাইন্ড অফ। সো আমরা এগুলো ক্লাসে দেখব। আর চ্যাপ্টার 3 এর উপর 16টা ক্লাস, আর চ্যাপ্টার 4 এর উপরও এটা দেখবো যে এটা সহজ লাগবে তোমাদের কাছে। চ্যাপ্টার 3 করার পরে যখন চ্যাপ্টার 4 করতে যাব দেখবো যে এটা আরও সহজ। তারপর চ্যাপ্টার 5 এ একটু প্যারা খাবো, আবার চ্যাপ্টার 6 দেখবো কি এই জিনিসটা হলো কি আমাদের সহজ মোটামুটি। অ্যান্ড সবগুলো মিলে আমাদের কি 54টা বা 54টা ক্লাস থাকতেছে। আর হ্যাঁ, অবভিয়াসলি একটা প্যারালাল টেক্সট, তোমাদের প্যারালাল টেক্সট থাকতেছে, প্রিন্টেড প্যারালাল টেক্সট। আর দেন হলো তোমাদের ডেমো ক্লাস। ডেমো ক্লাসের আগে তোমাদের প্যারালাল টেক্সটটা নিয়ে একটু রিফাত কথা বলবে, আর তারপরে তোমাদের ডেমো ক্লাসটা অনন্ত নেবে। সো এই তো, থ্যাংক ইউ সবাইকে। আর রিফাত, তাহলে তুমি একটু ওদের প্যারালাল টেক্সটটা দেখাও। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো ভাইয়া অলরেডি হচ্ছে প্যারালাল টেক্সটের যে শর্ট ইন্ট্রো সেটা হচ্ছে দিয়ে দিছে, যে আসলে প্যারালাল টেক্সট আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ বা এটা আসলে তোমাদের কোন পারপাস সার্ভ করবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে তোমাদেরকে একটু ভিজুয়ালি দেখাবো, যেন তোমরা ফিল করতে পারো যে আসলে এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য কতটুকু কাজের, ঠিক আছে? তো আমি হচ্ছে এখান থেকে আইসিটির একটা চ্যাপ্টার ওপেন করে নিচ্ছি, যেন তোমাদেরকে হচ্ছে পুরো বিষয়টা দেখাতে পারি। আচ্ছা, সো আমরা হচ্ছে ডেমো হিসেবে এখানে চ্যাপ্টার 2, দ্যাট ইজ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং, এই চ্যাপ্টারটা হচ্ছে ওপেন করছি। আচ্ছা, তো এখানে আমরা যদি একটু শুরু থেকে দেখি যে আমাদের চ্যাপ্টারগুলো কিভাবে শুরু হয়েছে, সেটা হচ্ছে যে শুরুতেই হচ্ছে তোমাকে একটা গল্প দেওয়া হবে। তুমি যদি একটু সময় নিয়ে গল্পটা পড়তে পারো তাহলে তুমি চ্যাপ্টারের প্রতি একটা ইন্টারেস্ট ফিল করবা, ঠিক আছে? সো তার এই ধারাবাহিকতায় তুমি পরবর্তীতে হচ্ছে তোমার যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি এখানে দেখতে পাবা, ঠিক আছে? এবং আমাদের টপিক, সাব টপিক এগুলো খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে দেওয়া আছে, তো যেন তোমার পড়তে সহজ হয়। এর পাশাপাশি আমি যদি বলি যে আমাদের সংজ্ঞাগুলো হচ্ছে বক্স আকারে দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার কাছে অনেকটা হাইলাইটেড থাকবে। সো তুমি যে কোনো সময় হচ্ছে এই জায়গাগুলো একটু এক্সট্রা ইম্পর্টেন্স দিয়ে পড়তে পারবা, ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি আমি যদি বলি যে আসলে সব সাবজেক্টেই আমরা যদি কোনো একটা টপিক ভিজুয়ালি প্রেজেন্ট করতে পারি সেটা তোমাদের কাছে অনেক বেশি ক্যাচি হয় এবং আমাদের ব্রেইনে ওইটা লং টাইম সাস্টেন করে। সো আসলে ওই জায়গাটায় আমরা ফোকাস করেছি আইসিটিতে, যে তোমাদের যে কোনো টপিক সেটার সাথে রিলেভেন্ট পিকচারগুলো যেন আমরা দিতে পারি, যেন তোমরা অনেক সুন্দরভাবে জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে পারো। আচ্ছা, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে মোটামুটি আমাদের টপিকগুলো সাজানো আছে এবং আমাদের এই প্যারালাল টেক্সটের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাবো যে আমাদের হচ্ছে এই যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে কালারিং করা আছে, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের যদি এক্সট্রা কিছু ইনফরমেশন জানার প্রয়োজন হয় সেগুলো হচ্ছে বক্স আকারে দেয়া আছে। তারপরে হচ্ছে অতিরিক্ত কিছু ইনফরমেশন যেগুলো হচ্ছে আমরা জানলে ভালো কিন্তু না জানলে খুব বেশি ক্ষতি না, সেরকম কিছু ইনফরমেশন হচ্ছে আমরা জেনে রাখো বক্স নামে একটা বক্সের মধ্যে দিচ্ছি। এবং আরেকটা সংযোজন হচ্ছে যে আমরা সচরাচর যেসব ভুল করে থাকি, ঠিক আছে, সচরাচর যেসব ভুল করি সেই ভুলগুলো হচ্ছে সতর্কতা নামক একটা লাল বক্সের মধ্যে দেওয়া আছে, যেন তোমরা হচ্ছে এইগুলো অ্যাভয়েড করতে পারো। সো মোটামুটি আমাদের অন্যান্য সাবজেক্টের মতো এইখানেও হচ্ছে প্যারালাল টেক্সটটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আমরা হচ্ছে নিজেরা প্রত্যেকটা চ্যাপ্টার যেন একা একা পড়ে অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আমাদের যেই সব শব্দ একটু কঠিন লাগে, একটু বেশি টেকনিক্যাল শব্দ মনে হয়, ওগুলো যেন আমরা সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য ছিল। তো তোমরা যখন পরবর্তীতে এই প্যারালাল টেক্সটটা হাতে পাবে এবং পড়বে, আশা করছি যে তোমরা আমার কথার সাথে রিলেট করতে পারবে। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে হচ্ছে আমি অনন্ত ভাইকে অনুরোধ করব যে ভাইয়া আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। ওকে, সো আমরা হচ্ছে এখন একটু দেখবো যে আইসিটি ক্লাসে অ্যাকচুয়ালি আমরা কীরকম পড়াশোনা করি, সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ইউজুয়ালি আইসিটির অ্যাপ্রোচটা খুবই
স্পেসিফিক, যে তুমি কিছু জিনিস জানবা, শিখবা, এবং ওই জিনিসগুলোর ভালো দিক হচ্ছে তুমি প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখতে পাবা। সেটা চ্যাপ্টার 3, 4, 5, 6 সবগুলো চ্যাপ্টারের ক্ষেত্রে সত্য। চ্যাপ্টার 1 আর 2-তে হয়তো তোমার একটু থিওরিটিক্যাল জিনিস বেশি, তোমার মনে হতে পারে যে কিছু জিনিস একটু মুখস্থ রাখা লাগতেছে, বাট অ্যাট দি এন্ড আসলে আমরা যেরকম অ্যাপ্রোচে পড়াই, মানে তোমার রিয়েল লাইফে তুমি যদি চিন্তা করো, মানে আইসিটি বা আমরা যে বলি মানে টেকনোলজিক্যাল ইনফ্লুয়েন্স এত বেশি যে মানে প্রত্যেকটা জিনিস ইউ ক্যান রিলেট। হ্যাঁ, তো হয়তো এটা রিলেট করতে পারবো না সংখ্যা পদ্ধতি, এটা তোমার কাছে একটু থিওরিটিক্যাল মনে হবে, বাট আদার দ্যান দ্যাট প্রতিটা জিনিস আমরা যখন পড়ি জিনিসগুলো আর কি অনেক রিলেটেবল হয় আইসিটির। এটা হচ্ছে আর কি একটু ডিফারেন্ট, যে কারণে দেখা যায় যে ইনহেরেন্টলি মানুষের ইন্টারেস্ট বেশি থাকে বা মনোযোগ পাওয়া যায়। হ্যাঁ, সে যাই হোক, আমরা তোমাদের জন্য যে ছোট্ট ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3-র একদম প্রথম দিকের একটা টপিক, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি টপিকটা হচ্ছে সত্যি কথা বলতে চ্যাপ্টার 3-র প্রায় 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তো তারই একটা ছোট্ট পার্ট নিয়ে আলোচনা করব যে সংখ্যা পদ্ধতি আসলে 2 প্রকার। হ্যাঁ, তো দেখো, স্থানিক সংখ্যা পদ্ধতি এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি, এই জিনিস তুমি তোমার বইয়ে সব জায়গায় পেয়ে যাবে। এটা হয়তো আমাদের প্যারালাল টেক্সটও গুছিয়ে লেখা, বাট আমরা আসলে পড়ার ক্ষেত্রে যে অ্যাপ্রোচটা নেই এবং যে অ্যাপ্রোচটা নিব সেটা তোমাদের সাথে একটু ডেমনস্ট্রেশন করার জন্যই আজকের এই শর্ট ক্লাস। তো দেখো, স্থানিক এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি বোঝার জন্য আমরা কি করব? ফার্স্ট অফ অল, তোমাদের ভার্সন ওয়াইজ অবশ্যই আমাদের ডিফারেন্ট ক্লাসেস থাকবে। সো কেউ যদি মানে ভাবো যে ভাই স্থানিক ওয়ার্ডটা তো আমার ভার্সনের সাথে যাচ্ছে না, সো স্থানিকের ইংরেজি হচ্ছে পজিশনাল। ওকে, পজিশনাল। আর অস্থানিক তাহলে কি? নন পজিশনাল। সো পজিশনাল নাম্বার সিস্টেম এন্ড নন পজিশনাল। সো ফার্স্টে আমরা এই অস্থানিক বা নন পজিশনাল নাম্বার সিস্টেম একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, নাম্বার সিস্টেম ওয়ার্ডটা এখনো ডিফাইন করি নাই খুব ভালোভাবে। নাম্বার সিস্টেম মানে হচ্ছে যেই সিস্টেমে আমরা নাম্বারগুলোকে আন্ডারস্ট্যান্ড করি। হ্যাঁ, যেমন আমি যখন তোমাকে বলতেছি যে এখন 6টা বাজে, তো এই 6 বলতে তুমি আসলে কি বুঝতেছো? বা আমি যদি তোমাকে বলি যে 1 হালি বা 1 ডজন, এটার মানে যে 12টা, এই 12 বলতে তুমি আসলে কি বুঝতেছো? 1, 2, 3, 4 মানে 12টা ইজ 12টা, রাইট? তুমি ভাবতে পারো ভাই 12 এটা কিভাবে বুঝবো? সো মানে মানুষের যে সভ্যতার শুরু থেকে অবশ্যই সংখ্যা জিনিসটা মানুষ এভাবে আন্ডারস্ট্যান্ড করতো না, এখন আমরা যেভাবে বুঝি। তো বিভিন্ন সময় মানুষ বিভিন্ন ভাষায় বলো বা বিভিন্ন প্রতীকের মাধ্যমে বলো সংখ্যাকে তারা ডেমনস্ট্রেট করছে বা রিপ্রেজেন্ট করছে। যেমন আমরা এখানে যে ছবিটা নিয়ে আসছি, এটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স নাম্বার সিস্টেম। তো হায়ারোগ্লিফিক্স নাম্বার সিস্টেম হচ্ছে একটা অস্থানিক সংখ্যা পদ্ধতি, এবং তুমি যদি দেখো যে মানে অস্থানিক বা নন পজিশনাল নাম্বার সিস্টেমগুলো হচ্ছে যেখানে এই প্রতীকগুলোর পজিশন বা অবস্থান ম্যাটার করবে না। যেমন এই হায়ারোগ্লিফিক্স নাম্বার সিস্টেমে এরকম একটা দাগ মানে হচ্ছে 1, তো আমি যদি এরকম 4টা দাগ দিই এর মানে হচ্ছে 4, দেখাই যাচ্ছে। আমি যদি এরকম 9টা দাগ দিই, 9টা দাগের মানে হচ্ছে 9। বাট 9-এর পর যখন আমি আসলে 10 বুঝাবো তখন লজিক্যালি আমার 10টা দাগ দেওয়ার কথা, বাট 10টা দাগ না দিয়ে তারা আরেকটু শর্ট ফর্মে নিয়ে আসলো যে আমি যদি এরকম একটা উল্টানো ইউ টাইপের বা উল্টানো ম্যাগনেট টাইপের একটা সিম্বল ড্র করি, সেটা হচ্ছে 10। এবং আমি যদি তাহলে এরকম 2টা উল্টানো ইউ দেই, এটা হবে হচ্ছে 20, এটা হবে 30। এবং আমি যদি বলি এটা কত হবে? এখানে দেখতেই পাচ্ছ যে এখানে পজিশন ম্যাটার করে না, কয়টা সিম্বল আছে, কি সিম্বল আছে। সো এই সিম্বল আছে 3টা, এটার মানে হচ্ছে 10, তার মানে 3টা মিলে 30, এবং একটা দাগ মানে 1, তার মানে 3, তার মানে এখানে হচ্ছে 33। যদি 200 লিখতে হয় তাহলে আমি 2টা এরকম 100 ইউজ করবো। সো এরকম 1000-এর জন্য সিম্বল, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ বা 1 মিলিয়নের জন্য সিম্বল, বিভিন্ন রকম সিম্বল তারা ইউজ করতো। এবং এইটা তোমাদের কাছে হয়তো অনেক দূরের মনে হবে, বাট আরেকটু ক্লোজ, যেটা তোমরা আরো বেশি রিলেট করতে পারবে এমন একটা নাম্বার সিস্টেম যদি আমরা আলোচনা করি, যেমন রোমান নাম্বার সিস্টেম। তো দেখো, রোমান নাম্বার সিস্টেমে আমাদের কি থাকে? রোমান নাম্বার সিস্টেম আমি যদি তোমাকে বলি 4 লিখতে, দ্যাট উড বি এইটা, তাই না? আমরা একটা ভি এর বাম পাশে একটা আই দিব। সো ভি মানে হচ্ছে অ্যাকচুয়ালি 5, বাট তার বাম পাশে একটা আই দিলে আমরা পাচ্ছি 4, এন্ড তার ডান পাশে একটা আই দিলে আমরা পাচ্ছি 6। সো এইটা কি পজিশনাল নাম্বার সিস্টেম নাকি নন পজিশনাল নাম্বার সিস্টেম? তোমরা কি কমেন্টে আমাকে বলতে পারবে? দ্যাট উড বি আওয়ার অ্যাপ্রোচ ইন আওয়ার ক্লাসেস, রাইট? আমরা অনেক কনভারসেশনের মাধ্যমে ক্লাস নেই, বিকজ এটা স্টুডেন্টদের মনোযোগ যেমন ধরে রাখে তেমনি তুমি অনেক ইনক্লুডেড ফিল করবা। হ্যাঁ, অ্যান্ড ইউ হ্যাভ টু থিঙ্ক। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই ইউ আর গিভেন এ ব্রেইন। ওকে, তো যাই হোক, আমি বলে দেই
রোমান নাম্বার সিস্টেম পজিশনাল নন পজিশনালের মাঝামাঝি, বিকজ কিছু কিছু ক্ষেত্রে পজিশন ম্যাটার করে, কিছু কিছু ক্ষেত্রে করে না। পজিশনাল নাম্বার সিস্টেম অন দি আদার হ্যান্ড, যেখানে পজিশন বা অবস্থান স্ট্রিক্টলি ম্যাটার করে। যেমন এখানে দেখতে পাচ্ছ 1125 লেখা, তাই না? তো এখানে এই যে একটা এক, এইটার ভ্যালু, এটার পজিশনাল ভ্যালু বা বাংলায় আমরা বলি স্থানীয় মান, এবং এই যে একটা এক, এটার স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু আসলে সেম না, তাই না? এটাও এক, সিম্বলটা সেম, এটাও এক, সিম্বলটা সেম, বাট এইটার ভ্যালু অ্যাকচুয়ালি 1000, রাইট? বিকজ এটা আমরা বলি হাজারের ঘরে আছে, তাই না? থাউজেন্ডসের ঘরে আছে। আর এইটার ভ্যালু আমরা বলবো হচ্ছে 100, বিকজ এটা হান্ড্রেডসের ঘরে আছে বা শতকের ঘরে আছে। একইভাবে এই যে 2 যে সিম্বলটা, এটার ভ্যালু কিন্তু 2 না, এটার ভ্যালু কত? এটা কি একক, দশক, শতক, হাজার। সো এটা দশকের ঘরে আছে, বা টেন্সের ঘরে আছে, কারণ এটার ভ্যালু হচ্ছে 20। সো অ্যাকচুয়ালি এখানে যেটা আছে, একটা 1000 আছে, এখানে একটা 100 আছে, এখানে একটা 20 আছে, আর এখানে একটা 5 আছে। সো সব মিলে 1125। বাট সিম্বল যদি আমরা ওভাবে চিন্তা করতাম নন পজিশনাল, সেক্ষেত্রে সিম্বল আগে থাকুক পরে থাকুক ভ্যালুতে কোনো চেঞ্জ আসতো না। বাট পজিশনাল নাম্বার সিস্টেমে একই সিম্বল তার পজিশন চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ভ্যালুতে চেঞ্জ আসবে, এবং যত লেফটে যাবে তত তার ভ্যালু কিন্তু ইনক্রিজ করতেছে, তাই না? একক, দশক, শতক, সহস্র, দেন अगेन এ কারণে সবচেয়ে লেফট মোস্ট ঘরটাকে আমরা বলি মোস্ট সিগনিফিকেন্ট বিট, MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং সবচেয়ে রাইট মোস্ট ঘরটাকে আমরা বলি লিস্ট সিগনিফিকেন্ট বিট, যেটার ভ্যালু মানে সবচেয়ে কম। কেননা এই 5 যদি চেঞ্জ হয়ে 6 হয়ে যায়, 5টা কেটে যদি আমি 6 লিখি, তাহলে আসলে পুরো ভ্যালুটা কত বাড়লো? 1 বাড়লো। কিন্তু এই 1টাকে কেটে যদি আমি 2 লিখি, তাহলে এই পুরো ভ্যালুটা কত বাড়লো? মানে কি ছিল 1125, আমি 1টাকে কেটে লিখলাম 2, তার মানে 2125, তার মানে পুরো ভ্যালুটা আসলে 1000 বেড়ে গেল। সো এই কারণে লেফট মোস্টটা অলওয়েজ হয় মোস্ট সিগনিফিকেন্ট, সবচেয়ে দামি, গুরুত্বপূর্ণ, তার পাওয়ার, তার ভ্যালু সবচেয়ে বেশি, এবং রাইট মোস্টটা হয় হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট, তার ভ্যালু, পাওয়ার সবচেয়ে কম। ওকে, আশা করি তোমরা এই ছোট্ট ব্যাপারটা বুঝতে পারছো, এবং এই জিনিসগুলো আমরা আমাদের রেগুলার ক্লাসে আরো বিশদভাবে আলোচনা করব, আরো অনেক কিছু পড়া হবে। তো তোমাদের সাথে রেগুলার ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। এখন বিদায় নিচ্ছি, এবং তোমাদের সাথে কথা বলবে এখন কাউসার ভাই। অনন্তকে আমি নিজে যদিও গণিতে বেশ দুর্বল, বা বলতে গেলে এটা আমার কাছে সব থেকে ভীতিকর জিনিস, এই জাতীয় জিনিসগুলো, কিন্তু আমি আলোচনা যেখানে হচ্ছিল, যতক্ষণ আমি বসেছিলাম মুগ্ধ হয়ে শুনছিলাম, এবং নিজেও অনেক বেশি ইন্টারেস্ট ফিল করতেছিলাম এটা শোনার জন্য। তো তোমরা আশা করি খুব এনজয় করছো। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। যে ক্লাসগুলো আমাদের হবে, যে লাইভ ক্লাসগুলো হবে, সবগুলো রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবা। অর্থাৎ লাইভ ক্লাস তুমি যখন অ্যাটেন্ড করবা, ক্লাস যখন করবা, ক্লাস শেষ হয়ে গেলে তোমার আইডিতে সেটা রেকর্ডের অবস্থায় থেকে যাবে। তারপরে তুমি পরবর্তীতে যতবার খুশি ততবার ওই ভিডিও বারবার তুমি দেখতে পারবা। এবং মাল্টি কালার PDF ক্লাস নোট পাবা। ক্লাস নোট মানে হলো, ধরো এই যে তোমাদের ভাই যতক্ষণ ধরে এখানে লিখলেন, অনেক কিছু লিখে লিখে তোমাদের বুঝাইলেন না, এরকম মাল্টি কালার যে PDF ক্লাস নোটটা থাকবে, সোজা কথা যে স্লাইডগুলো হবে আর কি, যেখানে অ্যানোডেট করা অবস্থায় থাকবে, এটা আমরা তোমাদেরকে PDF অবস্থায় দিয়ে দেবো। সেটা তুমি PDF অবস্থায় পড়তে পারবা, যদি মনে করো প্রিন্ট করে নিয়ে পড়বা সেটাও পড়তে পারবে। এবং এটা খুব রিচ একটা জিনিস হয়, কারণ টিচাররা এটা যখন তৈরি করেন, তার বই, তারপরে তোমার হচ্ছে প্যারালাল টেক্সট, তোমার বোর্ড বই, সমস্ত কিছু মিলে ইনফরমেশন দিয়ে খুব সুন্দর করে গোছানো অবস্থায় এটাকে তৈরি করা হয়। তারপরে এবার স্যার যখন পড়াবেন, ভাইয়া যখন তোমাদেরকে পড়াবেন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস লেখা থাকে। তো সব মিলে এটা তোমার কাছে যখন আবার যাবে, তোমার জন্য খুব ইফেক্টিভ কিছু একটা হবে, এটা বুঝতে পারছো? তো এই ছিল। এরপরে উত্তরপত্রের কেন্দ্রীয় যে মূল্যায়ন, তোমাদের অনেকের প্রশ্ন থাকে আমরা যখন পরীক্ষা দিই কীভাবে হয় সেটা। তো তোমরা যখন পরীক্ষাগুলো দাও, সব জায়গা থেকে এক একজন এক এক জায়গায় থাকো বাংলাদেশে, সমস্ত অ্যান্সার শিট এক জায়গায় চলে আসে। এখানে আসার পরে আমাদের একটা এক্সপার্ট টিম আছে যারা হচ্ছে এটাকে করেন, মূল্যায়ন করেন। আমাদের যে টিম কাজ করে তাদের প্রত্যেকের কাজের সেগমেন্টগুলো কিন্তু আলাদা। তো ওই টিম সুন্দর করে উত্তরপত্রটাকে মূল্যায়ন করে, আবার তুমি যেখানকার মানুষ, যে ব্রাঞ্চের সাথে তোমার ভর্তি, তুমি যে প্রতিষ্ঠানে আছো বা যে এলাকায় তুমি অ্যাটাচ, যে ব্রাঞ্চের সাথে, ওই জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। তারপর তুমি সেটা আবার পেয়ে যাবা। অ্যানালাইসিস রিপোর্ট এবং অটো SMS এর রেজাল্ট যাবে, মানে তুমি আগে পরীক্ষা থেকে এখনকার পরীক্ষাতে কত নম্বর বেশি পাইছো, বা টোটাল যেটা মেরিট আছে সারা বাংলাদেশে সমস্ত স্টুডেন্টদের মধ্যে, এটা তুমি পাবা। এবং অটো SMS এ রেজাল্টগুলো চলে যাবে পরীক্ষার রেজাল্ট যখন হবে তখন। এরপর সার্বক্ষণিক Q&A সেবা, এর একটা যুগান্তকারী সেবা আমি মনে করি, কারণ তুমি যখন পড়াশোনা শুরু করছো,
সন্ধ্যার পর ওই সময় তুমি টিচারের সামনে নাই বা তোমার ক্লাস চলতেছে না, ওই অবস্থায় তুমি যদি আটকে যাও, কোথাও যদি বুঝতে না পারো, তাহলে আমাদের পোর্টালে গিয়ে প্রশ্ন করলে সেখান থেকে ইনস্ট্যান্ট তুমি উত্তর পেয়ে যাবা। যদি এমন হয় তোমার প্রশ্নটা আগে কেউ না কেউ করছো, যে উত্তর দেওয়া আছে তুমি লেখার সাথে সাথে ওখান থেকে দেখাই দিবে। আর যদি এমন হয় তোমার প্রশ্নটা একেবারেই নতুন, প্রশ্ন করার পরে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে ওখানে আমাদের আরেকটা প্যানেল আছে টিচারদের, তারা তোমাকে অ্যান্সার দিয়ে দিবেন। এটা খুবই যুগান্তকারী, খুবই ইউনিক, খুবই ইফেক্টিভ একটা সার্ভিস। যখন তুমি এটা ইউজ করবা নিজের জন্য, তখন তুমি বুঝতে পারবা। এরপর এখানে দেখো কোর্স ফি সংক্রান্ত তথ্য। তোমাদের শুরু থেকে এটা অনেক প্রশ্ন ছিল। এইচএসসি বাংলা ইংলিশ ফুল কোর্স, যেটা কম্বো ব্যাচ উইথ বুকস, অর্থাৎ তুমি যদি বই সহ ভর্তি হও, মানে একদম ফুল পেমেন্ট যেটা ফুল কোর্সে, সেটা 7,000 টাকা। এবং এটা কেন বেশি নয়, কেন রিজনেবল, সেটার ব্যাখ্যা আমি অলরেডি দিয়েছিলাম। এবং একজন আমাকে বলতেছিল, ভাইয়া পিওর মেডিকেল বলতে আপনি কি বুঝাইছেন? আমি তোমাকে সংক্ষিপ্ত কথায় শর্ট করে বোঝানোর জন্য বলেছিলাম পিওর মেডিকেল, পিওর ইঞ্জিনিয়ারিং। এর মানে এই, তুমি যদি একদম মেডিকেলে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার বাংলা লাগবে না। ইয়েস, আই রিপিট, বাংলা লাগবে না। একদম তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করো তোমার বাংলা লাগবে না, কিন্তু ইংরেজি লাগতেছে সব জায়গায়, আইসিটি লাগতেছে। আর ওই যে বললাম পিওর মেডিকেল, পিওর ইঞ্জিনিয়ারিং, এর বাইরে যে কোনো সেক্টরে তুমি, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো জায়গায় যাবা, দেখবা তোমার বাংলা লাগতেছে। এটা বোঝানোর জন্য শর্টকাটে তোমাদের আমি ওই কথাটা বলছিলাম। এরপর এইচএসসি বাংলা ইংলিশ ফুল কোর্সের অনলাইন ব্যাচ, যেটা হচ্ছে তোমার উইদাউট বুকস, সেটা হচ্ছে তোমার 5,000 টাকা, তুমি বই ছাড়া যদি ভর্তি হও। আর যদি বাংলা ইংলিশের প্যারালাল টেক্সট ফুল সেটটা তুমি কেনো বইটা, সেক্ষেত্রে এটা হচ্ছে 2,500। তারপরে হচ্ছে তোমার আরেকটা এইচএসসি আইসিটি ফুল কোর্স, আইসিটির তো আলাদা, জানোই তোমরা, আলোচনা হয়েছে অলরেডি। কম্বো ব্যাচে যদি ভর্তি হও উইথ বুকস, তাহলে 3,500। এবং যদি এইচএসসি আইসিটি ফুল কোর্সের অনলাইন ব্যাচে ভর্তি হও, সেক্ষেত্রে এটা উইদাউট বুকস, অর্থাৎ বই ছাড়া যদি তুমি শুধু ক্লাসগুলো করো, সেক্ষেত্রে এটা 2,500। আর যদি তুমি অনলি বুকস, শুধু বইগুলো কিনো, আলাদা করে কিনতে পারবা, সেক্ষেত্রে 1,000 টাকা। আবার দুইটা কোর্স একত্রে তুমি অথবা আলাদা আলাদা, অর্থাৎ এই বাংলা ইংলিশ এবং আইসিটি পুরোটা একটা কোর্স করে তুমি ভর্তি হতে পারবা। আবার যদি মনে করো যে না তুমি আলাদা আলাদা ভর্তি হবা, সেই সুযোগও তোমার জন্য আছে। আর রুটিন এবং সিলেবাস দেখার জন্য তুমি udvas.com চলে গেলে সেখানে বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবা। udvas.com ঢুকলেই ওখান থেকে তোমার যত তথ্য দরকার সবগুলো ওখানে দেওয়া আছে। তাছাড়া আমাদের কাস্টমার কেয়ার আছে, তোমার নিকটস্থ ব্রাঞ্চ আছে, যে কোনো জায়গায় তুমি যোগাযোগ করলে যত প্রশ্ন তোমার থাকে, যত কথা তুমি বলতে চাও, যত কিছু জানতে চাও, সমস্ত কিছু ভাইয়েরা তোমাদেরকে জানাই দিবেন। তো এই ছিল তোমাদের সাথে আজকের আয়োজন। আশা করি তোমাদের সাথে একটা কোয়ালিটি টাইম আমরা কাটাইতে পারছি। সবার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো। দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে ক্লাসে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।